যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং বিশ্বের যে যেখানে বসে আজকে আমাদের ডেমোক্রেসি অ্যান্ড জাস্টিস শো উইথ শোয়েব আহমেদ দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি নিউ ইয়র্ক থেকে শোয়েব আহমেদ। আজকে আমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা, সেটি হচ্ছে বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশে যে ভারতীয় আগ্রাসন, তার সম্ভাবনা, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কার্যক্রম এবং আয়নাগর, একটি বহুল আলোচিত বিষয় মানুষকে যেটা আলোড়িত করেছে। আমাদের সাথে আলোচনার জন্য আছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিনুর রহমান বীর প্রতীক। মোহাম্মদ হাসিনুর রহমান বীর প্রতীক, আপনাকে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে স্বাগতম। আপনাকে অশেষ ধন্যবাদ। যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি এই অনুষ্ঠানে আসার জন্য সত্যি গর্বিত। জি, ধন্যবাদ। প্লেজার ইজ অল আস। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, আপনি অনেকের কাছেই পার্সোনাল হিরো, আপনি আমার কাছেও পার্সোনাল হিরো বিভিন্ন কারণে, এবং আপনি যে আপনার মূল্যবান সময় থেকে আজকে আমাদের দর্শকদের জন্য কিছুটা সময় দিয়েছেন, আমরা খুবই কৃতজ্ঞ আপনার কাছে। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, আপনার কাছে শুরুতেই চলে যাই। আপনি কি আপনার জন্ম, বেড়ে ওঠা এই সম্পর্কে আমাদেরকে একটু বলবেন? আমি আসলে লেখাপড়া করি এখন বরিশাল ক্যাডেট কলেজ, তখন ছিল রেসিডেন্সিয়াল মডেল স্কুল। আমি 79-এ মেট্রিক পাস করার পর আমি নটরডেম কলেজে চলে আসি। এখান থেকে আমি 1981-এ পাস করার পর তখন জিয়া রহমান শহীদ হন। এটা আমাদের বেশ ওই ছাত্র অবস্থায় আজকে ছাত্রদের মতোই আমাদেরকে প্রেরণা যোগায় সেনাবাহিনীতে যোগদান করার জন্য। আমি 1992 অর্থাৎ 92 সালে সেনাবাহিনীতে যোগদান করি। 10ম বিএমএ লং কোর্স, এবং আমি 84 সালের 1 জুন কমিশন পাই। আমার পোস্টিংটা হয় প্রথমে হিল ট্রাক্সে। আমি বেড়ে উঠে আমার হিল ট্রাক্স। আপনি 1982 তে জয়েন করেন? হ্যাঁ, ট্রেনিং এ জয়েন করি 84 সালের 1 জুন। আমি 2 বছর প্রশিক্ষণ শেষে কমিশন লাভ করে আমার পোস্টিং পার্বত্য চট্টগ্রামে, যেটা কিন্তু রেয়ার কেস। আমার গড়ে ওঠাটাই হয়েছে রক্তাক্তের মধ্যে দিয়ে। ওই সময় পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি খুবই উত্তপ্ত, সুতরাং আমার গড়ে ওঠার প্যাটার্নটাই ছিল সম্পূর্ণ ভিন্ন। তারপর চড়াইউতে পার হতে হতে আমি অসংখ্য যুদ্ধ, আমি অল্প বয়সী বীর প্রতীক খেতাবে ভূষিত হই পার্বত্য চট্টগ্রামে। তারপর চলে আসি, লেফটেন্যান্ট কর্নেল হই। বিডিআরে অসংখ্য সাফল্য জন্য আমি বিডিআর রাইফেল পদক পাই। তারপরে চলে আসি র্যাবে। এখানে জেএমবির সাথে আমার অনেক ভূমিকা আছে। জেএমবি দমনে সাফল্যে অনেক ভূমিকা আছে। জি, এই জন্য বিপিএম পাই। আমরা শুনেছি যে আপনার সেনাবাহিনীতে অনেক অর্জন আছে এবং আপনি অনেক কারণেই ইউনিক। আপনার মতো আর্মি অফিসার সেনাবাহিনীতে খুব কম আছে। আপনি কি আপনার সেনাবাহিনীর অর্জনগুলো বলবেন? আপনি আপনার খেতাব, অর্জন, এবং আপনি আপনাকে কিভাবে মূল্যায়ন? না, আমি বীর প্রতীক, বিপিএম রাইফেল পদক। আমি কখনো সাধারণত অসংখ্য যুদ্ধ করতাম। আমি সবার আগে থাকতাম। এটা আমার জন্য সবাই পছন্দ করত। এবং আমার কোনো যুদ্ধে আমি পিছনে হটি নাই। সবগুলোতে আমার সাফল্য ছিল। আমার কোনো ক্যাজুয়ালিটি নাই। এবং আমার অপারেশনে যখন কিছুই হচ্ছে না, দেখা যাচ্ছে আমি গেলে সেটা সাফল্য নিয়ে আসতে পারতাম। তার অনেক কারণ আছে। মহান আল্লাহ আমার সর্বশক্তিমান। আমার সেরকম বুদ্ধিমত্তা, আস্থা, আমার সৈনিকদের উপর আমার আস্থা এবং কৌশলে যুদ্ধ করতাম। আমি সবসময় মেইনটেইন করতাম সারপ্রাইজ। আমি কখন কোথায় যাব এটা কেউ জানতো না। এবং খুব দ্রুত গতিতে আমি ফেরত চলে আসতাম। দ্রুত গতিতে আক্রমণও করতাম, ফেরত চলে আসতাম। আর এধারে আমার সাফল্য অনেক। আর একটা বড় গুণ ছিল আমার, খুব অল্প সময় আমি যত বড়ই শত্রু হোক তাকে আমি আমার নিজের আয়ত্তে নিয়ে আসতে পারতাম, মোটিভেট করে বা যেভাবেই হোক। এবং তার মাধ্যমে আমার সাফল্যগুলো ইনশাআল্লাহ আসতো। আর যুদ্ধে আমি কখনো কোনো অফিসার, সৈনিক কোনো ভেদাভেদ করতাম না। সবাইকে একরকম এক প্ল্যাটফর্মে রাখতাম। একইভাবে ভালোবাসতাম, এবং এটা আমার সাফল্যের বড় একটা জিনিস। আমি কখনো ভেদাভেদ করতাম না। এই সৈনিক হোক আর অফিসার হোক আর যেই থাকুক, আমরা এক টিম হিসেবে কাজ করতাম। এটা আমার সাফল্যের জন্য অনেক বড়। আমি যতটুকু সুবিধা নিতাম ওই সৈনিককে অতটুকু সুবিধা দিতাম যুদ্ধে। এবং শান্তিতেও চেষ্টা করতাম যতটুকু পারি। জি, জি। ধন্যবাদ। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, আপনি হচ্ছেন বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি আয়নাঘর নিয়ে বলেছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলেছেন। আয়নাঘরকে আপনি ডিফাইন করেছেন। আয়নাঘরের যারা বিখ্যাত বন্দিরা রয়েছে তাদেরকে আপনি দেখার কথা বলেছেন। আপনি নিজে 2 বার গুম হয়েছেন। তো আমি 2 বার শব্দটার প্রতি এমফাসাইজ করতে চাই যে একবার গুম হলেন, তো আপনাকে আবার গুম করতে হলো। মানে আপনি গুম হওয়াটাকে ভয় পাননি। আপনি কি আপনার এই 2 বার গুম হওয়ার ঘটনাটা আমাদেরকে বলবেন? কেন গুম হয়েছিলেন?
আচ্ছা ভাই, আমি আমার ভয় জিনিসটা আমার মধ্যে আসলে নাই। এটা খুব ছোটকালে আমার ভুলে গেছি আসলে। আমার মহান আল্লাহর প্রতি আমার আস্থা। আর তাই আমি আসলে কোন ভয় বলে কোন জিনিস আমি কনসিডার করতাম না। যা আমার কপালে আছে তা হবে। ১ম গুম হই মূলত আমি যখন র‍্যাবে ছিলাম চট্টগ্রামে জেএমবি দমনের সময়। তার পরপরই যখন ১৯৮ সালে মইনু আহমেদের সরকার, তখন আমাকে বলা হয় র এর সাথে কাজ করতে। এটা আসলে মূল কারণ ছিল। তারপরে বিডিআর ম্যাসাকার এবং খালেদা জিয়াকে সেনাবাহিনী থেকে সেনানিবাস থেকে বের করে দেওয়া, এটা আসলে মেনে নিতে পারি না। মানে এগুলি সব সাথে আমাদের সেনাবাহিনী অফিসাররা জড়িত ছিল। আমি একটু ভোকাল ছিলাম। এবং গুম করা হলে ঠিক আছে। ৪৩ দিন আমি ছিলাম ভাই একটা ফ্লোরে। হ্যান্ডকাফ বাঁধা, চোখ বাঁধা, হ্যান্ডকাফ লাগানো। আমি একটা লেফটেন্যান্ট কর্নেল, ২৮ বছর চাকরি আমার। এই চাকরি জীবনে আমার কোনো অপরাধ নাই ভাই। একদম ক্লিন। সবাই আমাকে, আমি সবাইকে সম্মান করতাম, শ্রদ্ধা করতাম। সবাই আমাকে স্নেহ করত সিনিয়ররা। হঠাৎ করে এই আওয়ামী সরকার আসার পর এই, এই ধরনের চরিত্র হনন বা যা কিছু করলেন বাট দুঃখজনক। এটা আর এখন কি বলার আছে? আমি আর কি বলবো? আমাকে ৪৩ দিন ফ্লোরে। এটা কি যায়? কোন আইনে কাভার করে? আমি যত বড় অপরাধী করি ভাই, সর্বস্ব অপরাধ করলেও আপনি আমাকে সাথে করতে পারেন না। সেনাপ্রধানের এই ক্ষমতা নাই। এখন সময় আসছে ভাই। আবু সাইদের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। ইনশাআল্লাহ ন্যায় বিচার পাবো। এবং মূলত ভাই আমাদের দেশটাকে আঁকড়ে ধরে আছে। এখন আমরা বেরিয়ে আসার চেষ্টা করতেছি। এই অক্টোপাসের মতো একটা করে আমরা সুর কেটে দিচ্ছি, বেরিয়ে আসতেছি। এবং ইনশাআল্লাহ অতি সত্বরে আমরা পূর্ণ স্বাধীনতা রাষ্ট্রীয় বা ব্যক্তিগতভাবে সব দিক দিয়ে আমরা এনজয় করব। এবং আমরা বহির্বিশ্বে আমাদের অবস্থান, জাতিসত্তা, মূল্যবোধ দিবে আমাদের মধ্যে যেটা সংস্কৃতি, একই সাথে আমাদের যে একটা মূল্যবোধ সম্পন্ন জাতি, এটা প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন ২০০৮ সালে আপনি ১ম বারের মতো গুম হন। না ভাই, ২০০৮ সালে আমাকে বলা হয় র‍্যাবে ছিলাম আমি তখন। এর সাথে কাজ করার জন্য। আমি জি। চট্টগ্রামে থাকতে, র‍্যাবে থাকতে ভাই আমি একটা জিনিস পরিষ্কার করি। হু, হু। আমি শয়নে স্বপনে সবসময় ভাবতাম ভারত আমার শত্রু। ভারতের শত্রু যে শত্রু সে আমার বন্ধু। অর্থাৎ যারা স্বাধীনতাগামী সেভেন সিস্টার, আমি তাদেরকে স্নেহ করতাম এবং সম্মানের মর্যাদা তাদের রাখতাম। আমি যেভাবে ফিলিস্তিনি মুসলমান গেরিলাদের বা যোদ্ধাদেরকে সম্মান করি, দোয়া করি, কাশ্মীরের যোদ্ধাদেরকে আমি দোয়া করি। আমাদের আরাকানের যোদ্ধা রোহিঙ্গাদের আমি একইভাবে যোদ্ধা সম্মান করি। একই সাথে আমি সেভেন সিস্টারের স্বাধীনতাকামীদের প্রতি আমি শ্রদ্ধাশীল। এটা ছিল মূল কারণ। আর আমার ব্যক্তিগত নেক ছিল পাহাড়ে কারণে অকারণে চড়ে বেড়ানো। এটা সবার মধ্যে নাই। আর যেহেতু সবার সাথে আমার সম্পর্ক, আমাকে যদি নিয়ন্ত্রণে নেওয়া যায় কোনোভাবে, তাহলে অনেক সাফল্য রয়ের। এত হুম, ঝামেলা করতে হয় না। বাট আমি এই জায়গায় নৈতিকভাবে সরে দাঁড়াই। জি। নিজের অবস্থান পরিষ্কার রাখি। সবাই আ জানে আমি কি করি আ না করি। বাট আমি কখনোই জি, আপনাকে যে একমত এই হইনি। রয়ের সাথে কাজ করার অফার দেয়া হয় ২০০৮ সালে। এটা নিয়ে আরেকটু বলেন, অফারটা কিভাবে আসে? কে দেয়? আচ্ছা, এটা তো আমাদের মইনু আহমেদ সরকারটাই ছিল রয়ের সরকার। যখন মইনু আহমেদ আসেন বা করেন, এখান থেকে বেরিয়ে আসার জন্য তখন রয় শরণাপন্ন হন, ভারতের কাছে শরণাপন্ন হন। তখন তারা চাচ্ছিল যে আমরা আমাদের মতো করতে পারি যাতে। মানে চাচ্ছে তাদের মতো করে করার জন্য। সকল প্রতিষ্ঠানকে বলা হচ্ছে সেভাবে কাজ করার জন্য। আমার অধীনস্থ কর্মকর্তা যারা, তারা অনিচ্ছা সত্ত্বেই রয়ের কথায় রাজি হন। রয়ের কথাতেই কাজ করেন। তারা সেট আপ করেন যে হাসিনাকে সরকারকেই ক্ষমতায় আনা হবে। বিএনপিকে না। এটা ৮ সালেই সিদ্ধান্ত হয়ে যায়। একদম শুরুতেই। এবং তার এই ঘটনাচক্রে অনেক কিছু ঘটে। মঈন আহমেদ কোন রকম চান্স নেন নাই। ভুলেও যেন বিএনপি না আসতে পারে। সব রকম ব্যবস্থা উনি করেন। যাতে বিএনপি না আসতে পারে। আসলে তার ক্ষতি হবে। জি। আর এই প্রক্রিয়া করতে যেয়ে আসলে প্রচুর মানে আপনার সংসদীয় সদস্য আসন আওয়ামী লীগ পেয়ে যায়। ওইটাও ছিল ২ নম্বরের নির্বাচন। মানুষে বলে ১ম টা ভালো ছিল না, ১ম টা ভালো ছিল না। ওটাও ভরাডুবি মানে জোচ্চুরি নির্বাচন ছিল আমি মনে করি। জি। সাধারণত ভাই আপনাকে দিয়ে ১ম এ কাজ করাবে। তারপর হানি ট্র্যাপে ফেলে দিবে। কোন একটা অনৈতিক কাজ আসলে সেটা জিম্মি করে আপনাকে বাকি কাজগুলি করাবে। এই সুযোগ আমি তাকে কখনোই দেই নাই। এবং আমার যেহেতু পরিবার থেকে বা আমার মিসেস বেশ স্ট্রিক্ট ছিল এসব ব্যাপারে।
কোনোভাবে যেন আমি না জড়াই অনৈতিক কর্মকাণ্ডে। মহান আল্লাহ সর্বশক্তিমান, আমি এ রয়ের খপ্পর থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি। তারপরে অনেক সমস্যা ছিল, অনেকের ভয় ছিল অনেক কিছু করতে পারে। আমি জানি কিছুই করতে পারবে না। আমরা যদি সঠিক পথে থাকি এবং সঠিক কাজ করি, কিছুই করার ক্ষমতা রাখে না। আমাদের জনগণই শক্তি। এই জায়গায় আমাদের দুর্বলতা আছে। আমি বলবো আমাদের জ্ঞানী ব্যক্তিরা, যেমন ৭১ সালের ১৪ই ডিসেম্বর যা বলা হয় বুদ্ধিজীবী দিবস, এই বুদ্ধিজীবীরা ৭১ সালে আমাদেরকে নানা নাকারণে চুবুনি খাইয়েছে। এখনো অতিরিক্ত কারণ ছাড়া ভারত ভীতি এর কোনো কারণ নাই। জনগণ যে শক্তি, আমাদের রাজনীতিবিদরাও এটা বোঝে না, আমার বুদ্ধিজীবীরাও বোঝে না। একটা সেনাবাহিনী বাংলাদেশে ঢুকে অনেক কিছু আপনি বলবেন, হয়তো প্রশ্ন করবেন, তার তো বেরিয়ে দিতে হবে, স্টেকেশন মানে ফেরত যাইতে হবে। তো এই পথটা খোলা না রেখে কখনো কোনো সেনাবাহিনী ঢুকে না। আমরা ভুলে যাই একটা দেশ, আমরা জাতি যার ৯৮% লোক হলো বাঙালি, তার ৯০% হলো আমরা মুসলমান। তারপরে যে ২% থাকে চাকমা, বার্মা, মারমা, চাকমা, বৌদ্ধ যাই থাকুক, সবাই আমাদের গর্ব এবং অলংকার। আমরা সবাই কিন্তু এক। এখন ঐক্যের প্রশ্নে আমরা সবাই এক। আর ঐক্যটা আসে কিন্তু তখন যখন বিপদ পড়ে। আমরা কিন্তু এখন ঐক্যবদ্ধ। আজকে রাওয়া ক্লাবে একটা অনুষ্ঠান হলো, বিশাল দেখার মতো। আমরা কত শক্তিশালী আমরা বুঝতেছিলাম। ওই বুড়া জেনারেল, ইয়াং অফিসার সব একত্রে আমরা প্রতিবাদ, আমরা সক্ষম, ভারতকে ভয় পাই না ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। তো আপনি ২০০৮ সালে রাজি হননি রয়ের এই অনৈতিক প্রস্তাবে। গুম হলেন কত সালে তাহলে? গুম হলাম আমি ১১ সালে। ৯ সালে বিডিআর ম্যাসাকারটা হয়। তারপরে থেকে তারা গোছাতে থাকে আমাকে কিভাবে ফাঁদে ফেলবে। আসলে ওদের যে পরিকল্পনা ছিল, সামরিক অফিসারকে নিয়ন্ত্রণ নিতে গেলে কিছু নিয়ম কানুন, অপরাধ খুঁজে বের করতে হবে। তারা একটা ভুল জিনিস তারা আইডেন্টিফাই করে, আমার মোবাইল ফোন যেটা দিয়ে আমি কথা বলি নাইকং ছড়ি, এরকম একটা ভুল তথ্য তারা পেশ করে। আসলে ওটা মোবাইল ফোনটা ছিল আমার কাজের মেয়ের, সে ছিল নাইকং ছড়ির। আমি নাইকং ছড়ির কমান্ডিং অফিসার ছিলাম। এই মেয়েটা আমার মেয়ের সাথে পড়তো। তারপর সচ্ছল না থাকায় চলে আসে আমার সাথে। ওর মানে ওর বয়ফ্রেন্ড বলেন, যার সাথে তার বিয়ে হবে, তার সাথে কথোপকথন করতো নাইকং ছড়ির গর্জিনিয়া। ওই এন্ডে যে কথা বলতো তার হবু স্বামী যে, সেটা ছিল ফোন ফ্যাক্সের দোকান। গোয়েন্দারা ওটা চেক বেক করে নাই। আর ওই ফোন ফ্যাক্স থেকে রোহিঙ্গারা কোথায় বলে জানতে হবে। না জানলে আপনি কোনো যুদ্ধ করতে পারবেন না এলাকার সম্বন্ধে। রোহিঙ্গারা কথা বলে মক্কা, যখন বার্মা কলোনি আছে, ঠিক করাচিতে আছে বার্মা কলোনি, কুয়ালামপুরে আছে বার্মা কলোনি, চট্টগ্রামে আছে বার্মা কলোনি। এটা করে আইয়ুব খান, রোহিঙ্গাদের পুনর্বাসন করেন। রোহিঙ্গারা মূলত এই কয় জায়গায় কথা বলে। ওই মোবাইল ফোনটা ছিল সিটি সেলের আপনি কথাটা, আপনি রেকর্ডটা দেখতে শুনতে পারবেন না, আপনি টাওয়ার লোকেশন পাবেন কিন্তু কথা পাবেন না। তো গোয়েন্দারা ইচ্ছা হোক অনিচ্ছা হোক শেখ হাসিনাকে বোঝাইতে সক্ষম হয়েছেন যে আমি হাসিন কথা বলি ময়মনসিংহ থেকে নাইকং ছড়ি থেকে ওরা কথা বলে বিভিন্ন জায়গায়। এটা মিস ইন্টারপ্রেশন করে, পরবর্তী যখন এটা বুঝতে পারে আমার ধরার ৭ দিনের মধ্যে, তখন তার কিছু বলার নাই। কিভাবে ধামা চাপা দিবে তার যথেষ্ট চেষ্টা করে। দীর্ঘ ৭ মাস আমাকে রাখে, ৭ মাস প্লাস ৭ মাস মনে ২০ দিন, ওই ৪৩ দিন ওখানে। পরে মেসে আমাদের লক এন্ড কি, সো দ্যাট আমি কোন রকম সুযোগ সুবিধা না পাই। তারপর আমাকে পাঠানো হয় জেলে ছিলাম প্রায় ৩ বছর। ইকবাল করিম ভুঁইয়া আমাকে জেল থেকে নির্বাচনের পরে আমাকে নিয়ে আসে, উনি ডিভিশন দেন। কিন্তু এই গোয়েন্দা সংস্থা মামুন খালেদ, এই লোকটা হলো সবচেয়ে খারাপ। আর মোল্লা আকবর, এই লোকটা, এই কিছু লোক মিলে আমি কোনো সুযোগ সুবিধা না পাই। বেসিক্যালি এর মাস্টার মাইন্ড হলেন তারেক সিদ্দিকী। এমন জেলে যাতে আমি মারা যেতে পারি, তাই জেএমবির মাধ্যমে আমাকে মারার চেষ্টা করে। জেলেও যে আমি খুব আরামে ছিলাম তা না, জেলে এমনি খারাপ, তার মধ্যেও বেঁচে থাকার আমারটা অনিশ্চিত অবস্থার দিকে ঠেলে দেয়। মহান আল্লাহ সর্বশক্তিমান, যে আমার হাতে গুলি খেয়েছে নাবিল, তাকে বলা হয় আমাকে মারার জন্য। আর নাবিল আমাকে পরিষ্কার বলে আপনাকে আমি হত্যা করব। কুমিল্লায় একটা ঘটনা, নাবিল ছিল শায়েখ আব্দুর রহমানের ছেলে, যে আমার হাতে গুলি জিএমবি নেতা শায়েখ আব্দুর রহমান তার ছেলে। হ্যাঁ, জিএমএ ছেলে।
এবং সে প্রকাশ্যে সে মৃত্যুদণ্ড আসামি। সে যদিও আমি বলব যে নাবালক ছিল। বাট সে যখন বলে বুঝেন আমার অবস্থাটা কি। বাট অন্যান্য উনার যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিল আমি তাদেরকে জিজ্ঞেস করো, নাবিলকে বললাম। তখন তারা বলে খবরদার আমার সাথে যেন মিসবিহেভ না করা হয়। বাট জি। এই গোয়েন্দা মানে মামুন খালেদ এবং তারেক সিদ্দিকী ওইখানেও আমাকে কব্জা করার চেষ্টা করে। মারার চেষ্টা করে। কারণ আমি মুখটা বন্ধ করতে হবে। মানুষ যদি জেনে যায় আসল ঘটনাটা কি। এই যে আমাদের গোয়েন্দার যে তথ্য কতটা নিম্নমানের ভাবেন। তারা প্রকাশ করতেছে আমি করব। আর সেটা হচ্ছে প্রেম কাহিনী। তার তো আবার কাজের মেয়ের প্রেম কাহিনী। কতটা অনৈতিক, কতটা নিম্নমানের আমাদের তথ্য। আসলে আপনি আমাকে দেখাতে পারবেন না। কোন সাফল্য আমাদের গোয়েন্দা বাহিনীর ছিল। সব সাফল্য ছিল কিভাবে বিরোধী দলের মত মানে তাদেরকে দমন করা যায় এটাই ছিল ওদের সাফল্য। জি। মানে বিডিআর আমরা ম্যাসাকার দেখেন। আসবো। আমরা বাংলাদেশের গোয়েন্দা বাহিনী নিয়ে আপনার কাছে প্রশ্ন আছে। তো আচ্ছা আমি ঠিক জাস্ট আছে। একটু সিকোয়েন্সটা ঠিক রাখতে চাচ্ছি যে ২০১১ আচ্ছা, সালে আচ্ছা, আচ্ছা। গুম হয়েছেন। আপনাকে ৭ মাস গুম করে রাখা হয়। তারপর তারা বুঝতে পারে যে এটা তাদের ব্যর্থতা। তারা কোন ক্লু খুঁজে পাচ্ছে না। তারপরে জেলে পাঠানো হয়। জেলে ছিলেন ৩ বছর। আচ্ছা ৭ মাস না, ১ম ৪৩ দিন রাখে ওই অবস্থায় আমাকে। তারপর অফিসার মেসেজ নিয়ে আসে। ৭ আচ্ছা। মাসের ১ম ৫ দিন পরে তারা বুঝে ফেলে যে তাদের ভুল হয়ে গেছে। যে তথ্যটা দিছে নট কারেক্ট। জি। আপনি তখন জেল থেকে তারা আনুষঙ্গিক জিনিস আনার চেষ্টা করে। ওই 7 সিস্টার ইনসিডেন্ট এর সাথে আমার যোগাযোগ, রোহিঙ্গাদের সাথে কেন যোগাযোগ, হরকতুল জিহাদের সাথে কেন যোগাযোগ, এগুলি সব ছিল ডিজিএফআই এর নির্দেশে কাজ করা। আমার দেশের স্বার্থে, হুম, হুম। দেশের সাথে। আমরা তো জেএমবি এক্সপার্ট না। আমরা জেএমবি ধরতে পারছি আল্লাহ মহান সর্বশক্তিমান। আমাদের নিজামী সাহেব জামাত ইসলামের উনি এমপি ছিলেন। উনি একজন মূল গুরুত্বপূর্ণ একটা ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করে গুলজার স্যারের কাছে। তার মাধ্যমে আমরা ব্রেক থ্রু করি। আমরা তো আসলে দেওয়ানি মাদ্রাসা কি আর কওমি মাদ্রাসা ব্যাপারে এক্সপার্ট না বা জানিও না। হোয়াট ইজ জি, দেওবন্দ? উই ডোন্ট নো। আমাদের তো শিখতে হবে এই ব্যাপারে। না শিখলে যুদ্ধ করব কিভাবে? জি। তখন আমরা হরকতুল জিহাদের সদস্যের সাথে আমরা যোগাযোগ করানো হয় ডিজিএফআই থেকে যে তোমরা এর সাথে যোগাযোগ করে তথ্য নিয়ে একটু নিজেদের মধ্যে বুদ্ধিমত্তা বাড়াও। আন্ডারস্ট্যান্ডিং তারপর টা চেষ্টা করো। বাড়াও। জি। জি, আপনি বলছেন যে জামাত ইসলামের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী উনি জেএমবির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আপনাদের কাছে প্রকাশ করেন বা তুলে দেন। ভাই ওই ভদ্রলোক আল্লাহ উনাকে বেহেশত নসিব করুক। উনি যদি আমাদের কাছে সেই ২ টা ছেলে যেটা জেএমবির হার্ডকোরের সদস্য ওই ২ টা ছেলেকে না হস্তান্তর করতেন বা না আমাদের কাছে দিতেন, তাহলে জি, আমরা হয়তো সাফল্য আনতে পারতাম না। এটা ছিল আসল কথা। ওর মাধ্যমে আমরা ঢুকে পড়ি। একটা তথ্য পেলে বাকি তথ্যগুলি আমরা আমরা স্বয়ংসম্পূর্ণ হই। কারণ আমরা তো ছিলাম ইংলিশ মিডিয়ামে পড়া বা ভালো জায়গায় পড়া। মাদ্রাসা লাইনে পড়া ছাত্র তো আমরা না। আমরা কেমনে বুঝবো ওরা কোন চেতনার কোন দর্শনের লোক, ওরা কিভাবে নামাজ পড়ে, আহলে হাদিস। এইসব জিনিসটা আমাদের চর্চার মধ্যে ছিল না। জি, সুতরাং ওই ভদ্রলোক নিজামী সাহেব উনি কি উপকার করছেন দেশের জন্য, এটা আমি হয়তো বলতেছি, হয়তো মানুষ বিশ্বাস নাও করতে পারে, এটাই সত্য। জি, জি। বাবর সাহেব জানেন, উনি কদিন পরে ইনশাআল্লাহ মুক্তি পাবেন, স্বরাষ্ট্রমন্ত্রী বাবর। এটাই সত্য। জি, এটা কিন্তু একটা নতুন ইনফরমেশন। এটা আমি শুনিনি এবং আমার ধারণা কেউই শুনেনি আমরা যে তো একদম হার্ড করে ছিলাম ভাই। একদম হার্ড। আমি চট্টগ্রাম বিভাগ, সিলেট, কুমিল্লা বিভাগ সহ দেখতাম। গুলজার স্যার আমার ইমিডিয়েট সিনিয়র, ৬ মাসের সিনিয়র। আমরা দুজনে ছিলাম খুব ক্লোজ। আমরা সবকিছু জানতাম। কোথায় কি হচ্ছে না হচ্ছে, কেমনে হচ্ছে। নিজামী সাহেব বাবর সাহেবকে দেন, বাবর সাহেব আমাদের হাতে তুলে দেন। এবং জি, তার মাধ্যমে আমরা ব্রেক থ্রু করি জেএমবির নেটের মধ্যে। তার মাধ্যমে আসেন সাফল্য। জি এবং এই যে ২১শে আগস্টের গ্রেনেড হামলা, এটাও নিয়ে আমাকে প্রশ্ন করবেন আপনি। আমি উত্তর দেব সুন্দর করে। জি, জি, জি। অবশ্যই, অবশ্যই। জি, ধন্যবাদ আপনাকে আমাদের জানানোর জন্য। আপনি জেল থেকে ফাইনালি বের হন কবে? ১১ সাল থেকে আপনি ১৪ সালের দিকে কি বের হন? হ্যাঁ, ১৪ সালে ১ম এ আমাকে হঠাৎ করে আমি জানি না আননোটিসড আমার মিসেস হাজির হয়। সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। কোন রকম ছাড়পত্র বা কোন কাগজ আমাকে দেওয়া হয়নি, জেলও দেওয়া হয়নি। জেল থেকে আমাকে নিয়ে আসা হয়। আর এটাই উনি নির্বাচনের পরে উনি করেন আরকি। জি। তো এটা গেল আপনার ১ম বার গুম হওয়ার পরে। আপনি ২০১৪ সালের একজন মুক্ত মানুষ। তারপরে আবার কিভাবে গুম হলেন? কত সালে, কিভাবে, কেন? তারপর হলো আমি বেরিয়ে আসার পর তো আমার ক্ষোভ থাকবেই। আমি চাচ্ছিলাম আমার পেনশন দিয়ে দাও। তুমি তো কিছুই প্রমাণ করতে পারো নাই।
ওই যে আমাকে কোর্ট মার্শাল করা হয় ভাই, যতগুলি সাক্ষী আনা হয়েছে সবগুলি ছিল হোস্টাইল। কোন সাক্ষী আমার বিপক্ষে কথা বলেনি। বরঞ্চ যা বলছে তাতে জিয়াউল হাসানের চাকরিচ্যুত কেন? অনেক কঠিন দণ্ড হওয়ার কথা। আমার কোন ডিফেন্ডিং অফিসার দেওয়া হয়নি। আমি কারো সাথে কথাও বলতে পারিনি। জোর করে হাত পা বেঁধে গোপালগঞ্জের লোক দিয়ে আমাকে জেলে পাঠায়। তারপর জেলে মারার চেষ্টা করা হয়। সব গোপালগঞ্জের প্যাকেজ ছিল। আর মূলত যারা অন প্রমোশন যারা ছিল তাদেরকে একটা আস্থায় নিয়ে তারা এই কোর্ট অফ ইনকোয়ারি করে আমাকে এইভাবে কোর্ট মার্শাল করে। তার পরবর্তীতে যখন আমি ফিরে আসি জেল থেকে, তখন আমি স্বাভাবিকভাবেই চাই আমার পেনশন। কিন্তু সেটা হয় নাই। তারপরে আমার যে স্বভাবত বই প্রকাশ ফেসবুকের মাধ্যমে আমি প্রকাশ করতাম। এবং এরপর এক পর্যায়ে তারা আমার যেটা মনে হয় আমাকে ঠিক 18 সালের নির্বাচনের আগে আমাকে গুম করা হয় 8ই আগস্ট। 8ই আগস্ট আমাকে আমার এই মিরপুর ডিএচএস থেকে আমাকে রাত 10:30 থেকে আমাকে কিডন্যাপ করে। এই কিডন্যাপের মূল উদ্দেশ্য ছিল কিডন্যাপ ছিল না, সাথে তারা আমাকে মেরে ফেলার কথা ছিল। তাই তারা প্রস্তুতিও ছিল না। আমাকে নেওয়ার পর কোনো প্রশ্ন তেমন করতেও পারে নাই। কোনো প্রশ্ন মানে আনপ্রিপেয়ার্ড ছিল যে প্রশ্ন করতাম, তার প্রশ্নই বোঝা যাচ্ছিল। তারপরে আমাকে নির্বাচন আমি মনে করতেছিলাম যে নির্বাচন পরে তো ছেড়ে দিবে, ছাড়তেছিল না। তারপরে প্রায় 1 বছর 6 মাস 14 দিন পর আমাকে ছাড়া হয়। ছাড়ার সময় কোনো শর্তই ছিল না, ছিল শুধু একটা শর্ত, 6 মাস ডিজিএফআই এর নাম বলা যাবে না। যা তার আগেও বলছি বহুবার। বাট এটা খুব বিব্রতকর। তারপর তো আপনারা জানেন আমি সবকিছুই মিডিয়ার মাধ্যমে নিয়ে আসি আয়নাঘর সম্বন্ধে। আমি ভাই আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ডিজিএফআই বলেন, সেনাবাহিনী বলেন, সম্পূর্ণ এটা ভালো প্রতিষ্ঠান, এটা গর্বের প্রতিষ্ঠান। এই গুটি কয়েক লোক, জাস্ট গুটি কয়েক লোক, খুবই মার্জিনাল। এদের জন্য পুরা প্রতিষ্ঠানে বদনাম। আমি মনে করি বর্তমান সেনাপ্রধান এই উচ্ছিষ্ট লোকদেরকে বের করে দিবেন এবং সেনাবাহিনীকে এই পবিত্র জায়গায়, আস্থার জায়গায় নিয়ে আসবেন জনগণের। জি, ধন্যবাদ। তো আপনাকে যে দ্বিতীয়বার আবার গুম করা হলো এবং আপনি বলছেন এটা মেরে ফেলার উদ্দেশ্যে গুম করা হলো। মেরে ফেলেনি কেন? মারতে পারেনি কারণ দুঃখিত আপনাকে এই প্রশ্নটা করার জন্য। না। রিভলভার ছিল সেটা দিয়ে ওদেরকে হ্যান্ডস আপ করাই। প্রায় 10 মিনিটস কন্টেইন করে রাখি। তবে সামনের বাসা থেকে 2 জন কেয়ারটেকারকে তাদেরকে ব্যবহার করি। একজনকে ছবি তুলতে বলি। এখন তারা এমন বেকুব লোকজন আমাকে মানে অ্যাবডাক্ট করতে এসে ওই একজন কেয়ারটেকারকে সাথে নিয়ে যায়। তাকে মারধর করে রক্তাক্ত করে দিগম্বর করে ছেড়ে দেয়। আমাদের ক্যান্টনমেন্টে ঢোকার আগে জিয়া কলোনি কি বলে এটা? ইসিবি চত্বর বলে। ইসিবি চত্বরে ছেড়ে দেয়। এখন সারপ্রাইজ তো লস্ট। আমি নেওয়া হয়েছে সবাই দৃশ্যমান এবং আমাদের পরিষদ থেকে পরেই চিঠি পাঠানো হয়, হাসিনকে নিয়ে যাওয়া হয়েছে, অ্যাবডাক্ট করা হয়েছে। তারপরে আমার যে রিভলভারটা আমি ফেলে দিই, যখন আমাকে আঘাত করে তখন আর পারতেছিলাম না, আমি পিছনে এত লোক কন্ট্রোল করতে পারতেছিলাম না, রিভলভারটা ফেলে দিই। তখন এটা পুলিশ এসে সিজার লিস্ট করে। এত বড় আলামত সামনে রেখে ঝামেলা রেখে কি মারা তো সম্ভব না, জানাজানি হয়ে যাবে, দৃশ্যমান হবে। তারা পারে নাই বিধায় রাখতে বাধ্য হয়েছে আসলে। আর মারার মূল কারণ হলো যে ওই যে বললাম যে ওই আগের প্রথম ঘটনার সাথে জড়িত কাজের মেয়ের, এটা তাদের জন্য বিব্রতকর। তারা এক একজন হিরো। শেখ হাসিনার কাছে, আওয়ামী ফ্যাসিস্টের কাছে জিয়াউল হাসান মনে করেন, সাইফুল আবেদিন, আকবর, এক একজন হিরো, মামুন খালেদ বিশাল হিরো। এদের তো অবমূল্যায়ন এবং তাদের গোয়েন্দার কি কর্মকাণ্ড মানে মানে কতটা লজ্জাজনক। এটা থেকে দায় মুক্তির জন্য আমাকে মারা তাদের দরকার ছিল। কারণ এরপর থেকে ভাই সবসময় আমি অস্ত্র ক্যারি করতাম যাতে কোনো বিব্রতকর অবস্থা পড়তে না হয়। জি, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে প্রথমবার যেই যাদের নাম আপনি বললেন, মামুন খালেদ, জিয়া হাসান, অন্যদের যে নামগুলো বললেন, তারা হচ্ছে প্রথমবার আপনাকে একটা মিথ্যা তথ্যের ভিত্তিতে বোকার মতো গুম করে ফেলে। আপনাকে গুম করতে গিয়ে হাসিনার কাছে তারা, তৎকালীন সরকার প্রধান, হিরো হয়ে যায়। তো যখন এটা প্রকাশ পেয়ে যাবে যে তারা একটা ফলস পার্সপেক্টিভে আপনাকে এই অ্যাবডাক্টটা করেছে, তো তখন আবার আপনাকে ইলিমিনেট করে দিয়ে তারা তাদের হিরোইজমটা ধরে রাখবে, এই জন্য সেকেন্ড বার গুম করে। কিন্তু সেকেন্ড বার গুম করার সময় আপনি টেকনিক্যালি যে স্টেপ গুলো নিয়েছেন, সাক্ষী রেখেছেন, আপনি অস্ত্র ওইখানে
ফেলে দিয়ে গিয়েছেন, আপনার ওয়াইফ পরে সেটা জিডি করেছে, সাক্ষ্য প্রমাণ থাকার কারণে আর সেকেন্ড বার মেরে ফেলতে পারেনি, তাই তো? সঠিক, একদম সঠিক। এটাই ছিল আসলে তাদের মানে ডিজিএফআই যে ছিলেন সাইফুল আবেদিন, উনি গর্ব করে উনি বলতেছিলেন যে উনি খুব দয়া করছেন। আমাদের এক জেনারেলকে বলতেছিলেন যে হাসিন স্যারকে আমি বাঁচিয়েছি, মানে ওনার মারা যাওয়ার কথা। অর্থাৎ উনি তো বাঁচান নাই, বেকায়দায় পরেই বাঁচাইছেন। অর্থাৎ জি, আপনি ভাবার চেষ্টা করেন কতটা মাইন্ডসেট একটা ডিজিএফআই এর, সে মারতে পারে, তাই সে বাঁচাইছে আমাকে। এই মারার ক্ষমতা তার কে দিল? আমার তাই তো, বলেন। তাই তো। যে এই সংস্থা কাউকে অ্যারেস্ট করতে পারে না, সেই সংস্থা মারার ক্ষমতা কেমনে পাইল? কোনো এসব বিচার হাসিনা, ছাড়া। কোনো হাসিনা এগুলো ট্রায়াল। করাইছে। জি, 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 জি। জি, ধন্যবাদ। আপনি যাদের নাম বললেন, মামুন খালেদ, ডিজিএফ এর কথা বললেন, জিয়া হাসান। জিয়া হাসানের কথা তো আমরা জানি, সে এখন জেলে আছে। বাকিরা কোথায় আছে এখন? জেনারেল আকবর, সাইফুল আবেদিন আমেরিকায় আছেন, জেনারেল আকবর ঢাকাতে আছেন, মামুন খালেদ ঢাকায় আছেন। সবাই আমার বিশ্বাস, কারণ এরা তো সব ক্রিমিনাল, বর্তমান গোয়েন্দারা সবাই জানে, তো নজরদারিতে ইনশাল্লাহ আছেন। আমি যতটুকু জানি জেনারেল আকবরকে গুম কমিশনে ডাকা হয়েছিল, তাকে জেরা করা হয়েছে, আবার জেরা করবে, বিকজ সে যাওয়ার কোনো স্কোপ নাই। তাদের পাসপোর্ট গুলি জব্দ করা হয়েছে, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তো থাকবে, ইনশাল্লাহ বিচার হবে। জি, আচ্ছা, ধন্যবাদ। আ আম আ লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক। দেশের মানুষ অনেক বেশি আগ্রহী এটা জানার জন্য। আপনি এবং কিছুটা আমাদেরকে বলেছেন, শুরুতেই টাচ বেস করেছেন যে বাংলাদেশে ভারতীয় যে গোয়েন্দা সংস্থা, তারা আসলে কিভাবে কাজ করে? তাদের থাবা কত দূর পর্যন্ত বিস্তৃত? এবং তারা আর্মি অফিসারদের মধ্যে কিভাবে কাজ করে? পুলিশে আছে কিনা, প্রশাসনে আছে কিনা, সাংস্কৃতিক অঙ্গনে আছে কিনা? আপনি কি আমাদেরকে একটু বলবেন যে তারা গুলো আসলে কি কাজ করে, কি উদ্দেশ্যে কাজ করে? একটু ডিটেইলস? ভাই আমরা বেসিক্যালি বিশেষ করে উপরে শ্রেণী যারা, হুম, তারা হলেন লোভী। আপনি ৭১ দেখবেন কারা যুদ্ধ করছে, কারো শার্ট আছে, তার গেঞ্জি আছে, তারাই যুদ্ধ করছে। পরবর্তীতে দেখেন তাদের সংখ্যাটা নিয়ে বিতর্ক, তাদেরকে মূল্যায়ন করা হয়নি। যারা মূল্যায়িত হয়েছে, বিচারপতি কালামানিক, এরা হলো মুক্তিযোদ্ধা। আপনি বুঝতে পারতেছেন অবস্থাটা। এখন ভারতীয় কাজ করে, আমরা যেহেতু লোভী, অল্পতে আমরা পুলকিত হয়ে পড়ি। ভারতীয় মূলত কয়েকটা জায়গায় কাজ করে। একটা তারা 7 স্টার নিরাপত্তা নিশ্চিত করা, হুম, আমাদের অর্থনীতিকে থেকে তাদের টাকা পয়সা, তাদের অর্থনীতি রিচ করা। হুম, হুম, আর ২ হলো আমাদের খনিজ সম্পদ, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার উপর তার হস্তক্ষেপ, সামরিক বাহিনী সহ এইসব জায়গায় হস্তক্ষেপ করা। এতে সহজ সিস্টেম হলো আমরা যেটা হানি ট্র্যাপ বলি। হুম, 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 এখানে আমাদের সকল কর্মকর্তা অল্পতে খুশিতে এনারা ট্র্যাপে পড়ে যান। যেহেতু আমাদের একটা আহ আমাদের সংস্কৃতি বা কালচার, আমার স্ত্রী বা আমার পরিবার বা মেয়ে কখনোই চাইবে না বাবা এত কলঙ্কিত হোক। তো এই আতঙ্কের জন্য আসলে আমরা ঘুরে দাঁড়াতে পারি না। সবাই অপকর্ম করুক, বাট আমরা কখনোই চাইবো না আমার এই খারাপ দিকটা আমার বউ জানুক বা বাচ্চা জানুক। এইটার সুবিধা নিয়ে মূলত ম্যাক্সিমাম কেসে দেখা যায় যে আমাদের উপরে প্রভাব ফেলে। জি, এইভাবে আপনি সকল প্রতিষ্ঠান পাবেন। যেসব লোকেরা ভারতে যায়, তারা ধরে নিতে পারেন তার 60% to 70% তাদের ট্র্যাপে পড়ে গেছে। আপনি যদি মদও খান, মদের মধ্যে ড্রাগস দেওয়ার পর আপনি অচেতন করে ফেলা হবে। তারপরে আপনার সাথে অনৈতিক ছবি তুলতে আপনি ব্ল্যাকমেইল। আপনার স্ত্রী চাইবে না এই ছবি দেখতে। আপনি বিতর্কের মধ্যে পড়বেন। তো স্বাভাবিকভাবেই আমাদের এই এই শ্রেণীর জনগণ স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক এইসব কর্মকাণ্ড করে থাকে। জি। হ্যাঁ, বাবা হিসাবে আমি চাইবো না আমার এই খারাপ জিনিসগুলো আমার মেয়ে জানুক, আমার বউ জানুক। আর এই সুযোগটাই ভারত নেয়, যেটা অন্য কোনো দেশে কিন্তু এটা চলে না। ভারত এই ট্যাকটিক্স কিন্তু আরবে চালাতে পারবে না, ইউরোপে চালাতে পারবে না, আমেরিকা চালাতে পারবে না। কিন্তু আমার এই পাকিস্তান, বাংলাদেশের মধ্যে এটা ভালো চলে। আর সেটাই সে ভারত সুযোগ আমাদের যে নেয়। সোশ্যাল কালচারাল যে বিষয়টা আছে সেটাকে কেন্দ্র করে এই আরকি। মূল্যবোধের কারণে আমরা বেকায়দায়, মানে ভারতের সুবিধাজনক জি, জি, অবস্থানে জি, পড়ে। জি। তো আপনি আপনি কি মনে করেন যে আমাদের দেশে অনেক রাজনীতিবিদরাও এরকম হানি ট্র্যাপে আছে ভারতীয় রয়ের? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। এনারাই তো আমাদের শত্রু। আমার দেশের বড় শত্রু হলো আমাদের রাজনীতিবিদ। এরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না, ব্যক্তি নিয়ে চিন্তা করে। আপনি ভাবুন তো, আজকে ৫৩ বছর আমার স্বাধীনতার অর্জন পার হয়ে গেছে আমাদের। আমরা একটা সিএনজি বানাতে পারি না। আমরা ন্যানো টাটা নিয়ে ঘুরি। কিভাবে ওইটা আনবো ভারত থেকে? কেন?
কি সমস্যা হচ্ছে আমরা বানাইতে পারবো না? আমাদের কি ছিল না? এটা আমাদের রাজনীতিবিদদের দোষ, তাদের ব্যর্থতা। আমরা তো অথর্ব জাতি না, বিদেশে কাজ করে আমরা টাকা আনি। আমাদের মান ভালো বিদায় বিদেশিরা আমাদের নেয় শ্রমিক হিসাবে। এই টাকাটা যেন ধরে রাখতে পারতাম ভাই, আজকে আমরা অনেক উপরে চলে যেতাম। আমি ভাবুন 15 বছরে কত টাকা আওয়ামী সরকার পাচার করছে। আমাদের রাজনীতিবিদদের মর্যাদা দেখেন, তাদের গুণগত মান দেখেন। এখন আমি আর কি বলবো, আমি কিছু বলার নাই। আমরা আশাবাদী এখন আমরা ভারতকে আমরা চিনতে পারতেছি এ কি জিনিস। রাজনীতিবিদরাও আমার মনে হয় শুধরে নেবেন, জনগণের কাছে যাবেন, ভারতের কাছে যাবেন না। এই জিনিসটা যদি তারা বুঝে, দেশপ্রেম যদি থাকে, ইনশাল্লাহ আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। জি, জি। তাহলে বাংলাদেশের, আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশের রাজনীতিবিদ, সামরিক অফিসার, গভর্নমেন্ট অফিসার, পুলিশ, সংস্কৃতিতে আছে, সাংবাদিকরা, সব জায়গাতেই ভারত কি পার্সনদেরকে একটা হানি ট্র্যাপের মতো দিয়ে তাদেরকে কবজা করে রেখেছে, ব্ল্যাকমেল করছে। এ ধরনের একটা পরিস্থিতি ছিল বা এখনো কিছুটা আছে, তাই তো? অবশ্যই আপনি হানি ট্র্যাপ তো একটা পার্ট বললাম, আরো তো পার্ট আছে। আপনি বাচ্চা পড়াতে পাঠাচ্ছেন ভারতে, আর ভারত জিম্মি, বাচ্চাটা জিম্মি আছেন ওখানে, বলেন আপনি। আজকে আমার আপনার আত্মীয় কাউকে জিম্মি করে বলে এটা করো, নাহলে তোমার বাচ্চা বিপদে থাকবে, তো আপনি তো সহজে কাজ করবেন। এইসব কৌশলগুলো তো কারণ আমি এই জন্য মনে করি ভারত তো পণ্য তো বর্জন ভালো, ভারতে কোনোদিন আমরা যাব না। ভারত ছাড়া তো আমরা পাকিস্তানের আগে মানে 71 আগে তো ছিলাম। এখন সমস্যা কোথায়? ভারতের আগে ভারতের সাথে সম্পর্ক না থাকলে অসুবিধা কোথায়? আমরা ফিরে আসি, আমরা আমাদেরটা নিয়ে খাবো, আমাদেরটা নিয়ে চলবো, আমাদের সম্পদ নিয়ে চলবো। পাকিস্তান আছে, ইরান আছে, আফগানিস্তান আছে, এদিকে চায়না আছে, কম্বোডিয়া আছে, আপনার ভিয়েতনাম আছে, আমি তাদেরকে অনুসরণ করব। আমার তো কোনো সমস্যা দেখতেছি না। আমি তো কিনে খাই, ভারত তো আমাকে কোনো জিনিস বিনা পয়সায় দেয় না, তো সমস্যাটা কোথায়? আমাদের রাজনীতিবিদদের এবার দুষ্ট, বাণিজ্য মন্ত্রণালয়ের দুষ্ট, এদের জন্য হলো আমাদের বড় সমস্যা। জি, জি। ধন্যবাদ আপনাকে। তো আমরা একটু চলে যাই যে আবার ভারত প্রসঙ্গে। বর্তমানে দেখা যাচ্ছে যে এই বিপ্লব পরবর্তী যে ডক্টর ইউনূসের নেতৃত্বের সরকার, সেই সরকারকে ভারত কোনোভাবে মেনে নিতে পারছে না। আমাদের বুদ্ধিজীবী বদরুদ্দিন উমর বলেছেন যে হাসিনার পতনকে ভারত হজম করতে পারছে না। ফরহাদ মাঝার আমাদের শোতে এসেছিলেন, উনিও একই কথা বলেছেন যে ভারতের জন্য এটা সবচেয়ে বড় পরাজয়। আপনার বন্ধু সাবেক মেজর মোহাম্মদ মহসিন আমাদের প্রোগ্রামে এসেছিলেন, উনিও বলেছেন যে ভারত এটা চিন্তাও করে উঠতে পারেনি, এটা কেউই বুঝতে পারেনি যে বাংলাদেশ এইভাবে ভারতের অধীন থেকে হঠাৎ করে বেরিয়ে যাবে। তো তারপর থেকে দেখা যাচ্ছে ভারতীয় মিডিয়া এই যে বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে, ভারত একটা যুদ্ধাংদেহী পজিশন বা একটা কিছু আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। এখন আপনি তো 34টির মতো যুদ্ধ করেছেন, সংঘর্ষ করেছেন আপনার জীবনে, এবং আপনি বীর প্রতীক উপাধিতে ভূষিত হয়েছেন আপনার বীরত্বের জন্য। ভারতের সাথে যদি বাংলাদেশের কোনো যুদ্ধ হয়, তাহলে বাংলাদেশের অ্যাডভান্টেজটা কি আর ভারতের অ্যাডভান্টেজটা কি, উইকনেসটা কি, এটা কি একটু অ্যানালাইসিস করবেন আমাদের সাথে? ভাই আমাদের দেশটা হলো ডিফেন্সের দেশ, এত নদী নালা, এটা দিয়ে যুদ্ধ করা কি কষ্ট, এটা ভারত হারে হারে টের পাবে। 71 সালে তাকে সহযোগিতা করতে সম্পূর্ণ মুক্তিযোদ্ধা দেশীয় জনগণ। দেশীয় জনগণ না থাকতো, মুক্তিযোদ্ধা না থাকতো, ভারতের পক্ষে কোনোদিনই সম্ভব হইতো না। ভারত হলো গিয়ে বহুজাতির দেশ, ওদের যে লজিস্টিক সমস্যা, ওদের যে ম্যাটেরিয়াল ইকুইপমেন্ট কত বাজে আপনি ভাবতেও পারবেন না। আমরা সব অস্ত্র নিব, আমরা অন্য দেশে সকল দেশে মানে ভারত ছাড়া সকল দেশে অস্ত্র আমরা ক্রয় করতে আপত্তি থাকে না। ভারতের হলো গিয়ে তাদের মানে সকল প্রোডাক্ট একদম খুব খারাপ, নিম্নমানের। ভারত আমার দেশে কি যুদ্ধ করে আমি বুঝি না। হয়তো কোনো এক জায়গা দিয়ে এসে ঢুকতে পারলো 8-10 কিলোমিটার, তার তো ফেরত যেতে হবে। বাঙালি জনগণ পিছন দিক দিয়ে ঘিরে ফেলবে, শুধু বাস যথেষ্ট, রাতে ঘুমাইতে দিবে না। আর এখন তো আমরা মোটামুটি এক্সপার্ট, আমরা এই রাতে যদি সৈনিক 3 দিন না ঘুমাইতে পারে, সে সৈনিক পাগল হয়ে যাবে। 3 দিন ম্যাক্সিমাম ভারত টিকবে, তারপরে সে সারেন্ডার করতে বাধ্য হবে। আপনি বলতে পারেন আমাদের হয়তো পরমাণু বোমা নাই, বাট এটা তো খুব একটা ডিফিকাল্ট কাজ না। আমরা যদি একটা চুক্তি করতে পারি, মানে ডিফেন্স প্যাক্ট বা একে অপরের জন্য বন্ধু হিসাবে চুক্তি করতে পারি, উভয়ের শত্রু কম, ভারত হলো গিয়ে পাকিস্তানের শত্রু, চীনেরও শত্রু, আমারও শত্রু। সুতরাং আমরা যদি একটা প্যাক্ট করতে পারি চীনের সাথে, পাকিস্তানের সাথে, পরমাণু দেশ প্রেক্ষাপটে, আমার তো মনে কোনো সমস্যা থাকার কথা না। ভারত লাভ যাই দেখ,
ভারতের এমন কোন সাহসী মানে ভূমিকা ইতিহাস নাই যে ভারত সাহসী। ভারত কোথাও সাহসী ছিল না। একদম সবসময় সে মানে কিছু ভাবার আগেই ভারত যুদ্ধ কি করবে আমি জানি না। ও তো নিজের জিনিসই সামলাতে পারবে না। আর জনগণ, বাংলাদেশের জনগণ এখন বুঝে গেছে আসলে ভারত কি। ভারত এটা ভারত কখনো ভাবেও না আমাদের সাথে যুদ্ধ করবে। করলেও মনে করেন 3 দিন 4 দিন বড় জোর, আমরা স্বয়ং সম্পূর্ণ। আমাদের দেশ ছোট, আমরা বেশ শক্তিশালী দেশ এবং আমাদের দেশের তো জনগণ ছাড়া যুদ্ধ হয় না। জনগণ আমাদের সাথে আছে, এর চেয়ে বড় পাওয়া কি? পশ্চিমবঙ্গের লোক কি ভারতের সাথে আছে? আমার মনে হয় না। পশ্চিমবঙ্গ তাকে সাহায্য করবে না। ত্রিপুরা বহুত সমস্যা, 7 সিটার পুরো ট্রাবল, আসাম সহ। তো ভারত আমি জানি না কোন দিক দিয়ে আরামে আসবে। ভারত তার মণিপুর সামলাতে পারতেছে না ভাই, আমার দেশ কি সামলাবে? আপনি ভাবেন খালি, মণিপুর সামলাতে পারতেছে না যে দেশ, এত বড় বৃহৎ কান্ট্রি। মণিপুরে আজকে কয়েক বছর যাবত ঝামেলা, তা আমার দেশে সে কি করবে? পাগলে আমি জানি না, পাগলের বিশ্বাস করবে না, আমি তো বিশ্বাস করার প্রশ্নই আসে না। আর আমরা তখন মারা যাই নাই। আমাদের ঐক্যের দরকার ছিল, ডক্টর ইউনূস সেটা ঠিক আইডেন্টিফাই করছেন। সবাইকে একসাথে এক টেবিলে এক প্ল্যাটফর্মে নিয়ে আসছে। আমরা এখানে ঘোষক পিতা চাই না, আমাদের এক দেশ, আমরা এটাকে নিয়ে যাব ইনশাআল্লাহ উন্নতির শীর্ষে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের সাথে ভারতের এই সামরিক সংঘাতের যুদ্ধের মতো কোনো সম্ভাবনাই আপনি দেখছেন না। আর যদি সেটা হয়ও, আপনার ভাষ্যমতে 3 দিনের বেশি ভারত টিকতে পারবে না, যে কারণগুলো আপনি বলেছেন সেই কারণে, তাই তো? ভাই 3 দিনের মধ্যে হয়তো ঢুকতে পারবে, তারপর সে থাকতে পারবে না, তারপর তাকে হাঁটতে হবে। অনেক ক্ষয়ক্ষতির মধ্যে সে পড়বে। আমরা আনকনভেনশনাল যুদ্ধে খুব এক্সপার্ট, এটা আমরা প্র্যাকটিস করছি সেনাবাহিনীর মধ্যে। কিভাবে আনকনভেনশনাল যুদ্ধকে ভারত চিন্তা করতে পারবে না। উই আর ট্রেন ইন হিল ট্র্যাক্স ইন দ্যাট ম্যানার। সো আমরা ছোট ছোট খণ্ডকে ভারতকে আমরা কি বিব্রত অবস্থায় ফেলবো আপনি ভাবতেও পারবেন না। আমাদের সকল জেনারেল, হয়তো আওয়ামী সরকারের সময় চেতনা চলে গেছে, আমরা সব সময় ধারণ করি ভারতের প্রেক্ষাপটে ফেলানির ঝুলন্ত লাশ। ভারত কতটা আমাদের বন্ধু আমরা ভালো জানি। আমরা যতই আমলে হোক, সেনাবাহিনী নিজস্ব একটা নিজস্ব দর্শন আছে, সেই দর্শনে ভারত তার শত্রু। যতই আমাদের আওয়ামী লীগ শিখাক, আসলে হয়তো ওই গুটি করে 2% 1% হইতে পারে। সত্যিকার হতে আমাদের ইয়াং জেনারেশন এবং আমাদের কাঁধে কাঁধ মিলে ছাত্ররা দেখাইছে, এটা তো ভারতের হাসিনার পতন হয় নাই, ভারতের পতন হয়েছে। বিশাল পরাজয় ভারতের জন্য, ভাবা যায় না ভারতের কত বড় লস। ভারত পাগলামি করবে না কেন? পাগলামি করতেছে, প্রোপাগান্ডা না, এটা বলে পাগলামি করতেছে। মাতাল হয়ে যায় না মানুষে, মারা গেলে আপন আত্মীয় গেলে মাতাল হয়ে যায়, ঠিক পাগলামি করতেছে। কি বলতেছে নিজে বোঝে না, আর রিউমার ছড়াবে তার সাথে বাস্তবে মিল নাই। এটা হলো ভারত, এটা হওয়ারই কথা। এত বড় লস যেটা রিকভার করা যায় না। আপনি শেয়ার মার্কেট থাকলে বুঝতেন, হঠাৎ করে যদি ফল করে কয়েকদিন ঘুমানো যায় না। তো ভারতের অবস্থা আসলে এরকম, মানে এত বড় পরাজয় সে কখনো ভাবতে পারে নাই। ইভেন আমি মনে করি 65 ওয়ার, চীনের সাথে যুদ্ধ, তার চেয়েও বড় পরাজয় হয়েছে ভারতের বাংলাদেশের মাটিতে। 16 বছর 15 বছর দাবানোর মানে নিয়ন্ত্রণে থাকার পরে এই লস, টোটাল প্রজেক্ট ফেল। এটা বিশাল বিজয় আমাদের জন্য, আমাদের বিজয় ধরে রাখতে হবে। এটা আমাদের গর্বের বিজয়, তাজা রক্তের বিজয়, আবু সাইদের বিজয়। ধন্যবাদ ভাই। জি, আপনি আবু সাঈদের কথা বলেছেন আমাদের ইন্টারভিউতে, এবং আপনি আপনার অন্যান্য ইন্টারভিউতেও আবু সাঈদের কথা তুলেছেন। আপনি নিজে একজন বীর প্রতীক, তাই তো? আমরা যখন বাংলাদেশে খেতাবগুলোর নাম শুনি, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর প্রতীক, বীর বিক্রম, আমরা একটা সেট মানসিকতা চলে আসে যে 71 সালে যারা যুদ্ধ করেছে তারা মনে হয় এই খেতাবগুলো পাবে। আপনি নিজে একজন জীবিত বীর প্রতীক, এবং আপনার এই বীর প্রতীকটি আপনি পেয়েছেন 71-এর পরে দেশের জন্য, আপনার সার্ভিসের জন্য, তাই তো? তো আপনি কি মনে হয় 2024-এ যেই ছাত্র জনতা অস্ত্র ছাড়াই গিয়ে এইরকম ভারতীয় একটা আধিপত্যবাদী সরকারের পাপেটকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরাতে গিয়ে আত্মাহুতি দিয়েছেন, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, অনেকে চোখ পা হাত হারিয়েছেন, তাদেরকেও এই ধরনের খেতাব দেওয়া উচিত? আমি দেখেন এদের সাহসের মানদণ্ড কোথায়, এটা পরিমাপ করা আমি ভাবতে পারি না। সত্য কথা, অস্ত্র নেই আমি সাহসী হইতে পারি, অস্ত্র ছাড়া 2 হাত খুলে দাঁড়াই থাকা অস্ত্রের সামনে কত বড় সাহসী, এটা আমি প্রকাশ করতে পারবো না। কি সম্মান দিয়ে তাকে আমি সম্মানিত করবো আমি জানি না। তাদের জন্য স্পেশাল একটা কিছু করা উচিত রাষ্ট্রের, যেন চিরদিন যেন আমরা স্মরণ রাখি। আর যদি আমরা স্মরণ না রাখি,
এটা থাকবে আমি মনে করি ঢাকা ইউনিভার্সিটির কোন একটা প্ল্যাটফর্মে, এদের সবার নাম, যাদের ছাত্র তাদের নাম, সাধারণ যারা সহযোগী ছিলেন জনতা তাদের নাম। এটা কত বড় বিজয়, এবং এদেরকে সম্মানিত না করতে পারলে আমরা কিন্তু হেরে যাব। আমাদের প্ল্যাটফর্ম যেগুলি আছে, মনে করেন ব্রিজ, কালভার্ট, বড় বড় ব্রিজ, এদের নামে হওয়া উচিত, আর যেন জাতি মনে রাখে। আমি এটা বিশ্বাস করি। শুধু খেতাব না, যেমন স্বাধীনতা পদক, আর একটা আপা আছে আপনার ওই তুলি আপা, মায়ের ডাকের, এত চেতনা, এত কষ্ট করে এত বাচ্চাদের ধরে রাখছেন, তাকেও খেতাব দিতে হবে, সম্মানের খেতাব। এবং এই সম্মান হবে স্পেশাল খেতাব, স্বাধীনতা খেতাব বা এরকম একটা বড় খেতাব দিয়ে তাদেরকে সবাইকে সম্মানিত করতে হবে, রাষ্ট্রীয় মর্যাদায় তাদেরকে, মানে যথাযথ, আমি বুঝাইতে পারবো না আসলে। টাকা বা সম্মান দিয়ে তো এই জিনিস পাবো না, আবু সাইদ কেন ফিরে পাবো না? তার ত্যাগ জাতিকে অন্য জায়গায় নিয়ে যাবে। সাহসী জাতি হিসেবে আমাদেরকে পরিচিত করছে আবু সাইদ। আমি সেলুট এই ছাত্রদের কাছে, আমি গর্ব এই ছাত্রদের কাছে, যেটা আমাদের আজকে স্বাধীনতা, আমরা এটা হারাতে চাই না। তাদের এই খেতাবটা কি, যেটা এক্সিস্টিং আমাদের খেতাব আছে, ওটার থেকে দেওয়া সম্ভব না? আপনি নতুন কোন খেতাব বা নতুন কোন সিস্টেমের পক্ষে কোনটা? একটা হলো যুদ্ধের খেতাব, আর একটা হলো গিয়ে আমাদের অনেকটা নিজেদের মধ্যে একটা গণজাগরণ, বা আপনি যে বলতে পারেন এটা বেস্ট হবে আপনার সেপারেট খেতাব করে তাদের সবাইকে আনা একটা প্ল্যাটফর্মে, যেটা হবে সবার চেয়ে অন্য ধরনের, যুদ্ধ ছাড়াই একটা, মানে সশস্ত্র যুদ্ধ ছাড়াই একটা বিজয়। এটা কত বড় আসলে বোঝানো যাবে না। আমাদের অনেক মাথা মাইন্ডসেট আছে রক্তক্ষরণ ছাড়া বা গোলাগুলি ছাড়া যুদ্ধ হয় না, না, এটা ছাড়াও যে বুক পেতে দিয়ে বিজয় করা যায়, এটা অন্য ধরনের খেতাব হওয়া উচিত, এবং খুব দামি খেতাব, স্বাধীনতা পদক বা আরো অন্য কিছু নতুন করে ভাবতে হবে আমাদের এদের জন্য, তার মর্যাদা হবে অনেক উপরে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব হাসিনুর রহমান, আপনার কাছে একটি প্রশ্ন, যে বিশ্বের বিভিন্ন দেশে, এমনকি যুক্তরাষ্ট্রে দেখা যাচ্ছে, সেটা ভারতে হয়, পাকিস্তানেও হয়, দেখা যায় যে অন্য দেশের গোয়েন্দা সংস্থা তৎপরতা চালানোর সময় অনেক সময় ধরা পড়ে অন্য দেশের গোয়েন্দা, তাদের জেল হয়। যুক্তরাষ্ট্রে আমি ব্যক্তিগতভাবে জানি, ইসরায়েলের গোয়েন্দা কাজ করতে গিয়ে ধরা পড়েছে, 20 বছরের বেশি জেল হয়েছে, জেল শেষে আবার তাকে ইসরায়েলে পাঠানো হয়েছে। বাংলাদেশের যে এত ওতপ্রোতভাবে কাজ করে, বিভিন্ন জায়গায় এর এজেন্ট আছে, বিভিন্ন জায়গাতে ঢুকে পড়েছে, কাজ করছে, কখনো শোনা যায়নি যে কোনো ভারতীয় গোয়েন্দা বাংলাদেশে ধরা পড়েছে। সেটি কেন? আমাদের দেশে ধরা পড়ে না কেন কেউ? এবং ধরা পড়লে কি কোনো শাস্তির ব্যবস্থা আছে, কোনো আইন আছে? আচ্ছা, আমরা ধরা পড়বে কিভাবে? ভারতীয় গোয়েন্দা সংস্থা তো আমাদের দিয়ে তারেক সিদ্দিকী ছিল, উনি তো এর মেইন ম্যান ছিলেন, ওনার মাধ্যমে তো কার্যকরী সকল কাজ করতেন। তো কে ধরলে তো কোনো স্বীকার করবে না, বলবেও না, বাট আমাদের সরকারই বলবে না। বিএনপি সরকারের সময় একই অবস্থা, খুব বেশি যে একটা মানে দৃশ্যমান হবে বা মিডিয়ার সামনে নিয়ে আসা হবে ভারতের ভারতীয় গোয়েন্দা ধরা পড়ছে, এটা সম্পর্ক ভালোর জন্য অনেক সময় আমরা, আমাদের রাজনৈতিক দলরা প্রকাশ করেন না। বাট ফৌজদারি অপরাধ যদি না করে, তাকে রাখার স্কোপ নাই, তথ্য নিয়ে ভারতে প্রেরণ করতে হবে। আর ফৌজদারি অপরাধ যদি করে বসে, তাকে দণ্ড দেওয়া সম্ভব। এই দণ্ড দিতে আমরা পারি নাই কেন এতদিন? কারণ ভারতের কাছে আমরা জিম্মি ছিলাম, রাজনীতিবিদরা, রাজনৈতিক দলরা। আমার মনে হয় এই জঞ্জাল থেকে বেরিয়ে পারছি। এখন যাদেরকে ধরা হবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে 21শে আগস্টের যে গ্রেনেড হামলা হলো, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা তখন মারা গিয়েছেন, এবং বিএনপির তারেক রহমান সহ, লুৎফুজ্জামান বাবর সহ অনেককে বিগত সরকার আইদার যাদেরকে ধরতে পেরেছে কারাগারে রেখেছে, ফাঁসির আদেশ হয়েছে, অথবা একটা শাস্তি দিয়েছে। এই কিছুদিন আগে আবার 21শে আগস্টের একটা পূর্ণাঙ্গ রায় হয়েছে, সেখানে বাকিরা সবাই খালাস পেয়েছে। 21শে আগস্টের ঘটনাটা আসলে ঘটিয়েছে কে? এটা কি বিএনপি ঘটিয়েছে? এটা কি আওয়ামী লীগ নিজেরা ঘটিয়েছে? এখানে কি ভারতের জড়িত ছিল? আপনার অ্যানালাইসিস কি? অ্যানালাইসিস কিছু নেই ভাই। মুফতি হান্নান জড়িত ছিল, এটা সত্য। তার সাথে আমি জেলে কথা বলছি, আমিও বন্দী, সেও বন্দী, আমরা ফ্রিলি কথা বলছি। তো আমি তাকে জিজ্ঞেস করছি, কি তুমি এই কাজ কাম উল্টাপাল্টা করো, দেশের মধ্যে গ্যাঞ্জাম লাগাও, ঝামেলা করো? তো একজন তোমার শখ পার্সোনাল, তার একটা সমস্যা ছিল শেখ হাসিনা পরিবারের সাথে, তার জন্য তুমি দেশটাকে বিতর্ক করতেছিল, তো এটা করতে তুমি পারতেছো না কেন, কেন ঝামেলা করলা? চেষ্টা তো করতেছি। অর্থাৎ সে আমাকে পরিষ্কার বলে সে সবকিছু জড়িত ছিল,
তবে বিএনপি জড়িত ছিল না ভাই। কারণ আমি জানি এটুক, বাবর, স্বরাষ্ট্রমন্ত্রী বাবর এত খুশি হয়েছেন মুফতি হান্নানকে ধরার পরে, যে অফিসার তাকে ধরছে তাকে পুরস্কার দেওয়ার জন্য বাবা উঠে পড়ে লাগছেন। কি করে সফল মানে এই অ্যাচিভমেন্টটা করতে পারলো র্যাব অফিসার, একজন মেজর। তো আর কোনো তথ্য বলে না যে তারা ছিল। হ্যাঁ, এখানে বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত ছিল। আমি মুফতি হান্নানকে দেখছি, এমন যে বলে না জজ মিয়া, ওইটাও সত্য। তারা ছিল বিল্ডিং এর উপরে, ওই আওয়ামী লীগের যে দপ্তর, ওই বিল্ডিং উপরে ছিল জজ মিয়া, এটাও সত্য। তার স্টেটমেন্ট আছে 164, তার স্টেটমেন্ট পড়লেই বুঝবেন, পরিষ্কার পরিচ্ছন্ন। মুফতি হান্নানটার মধ্যে বোঝা যাচ্ছে পিটে মারিয়া করা হয়েছে। উভয়ই জানতো, তারা জানতো এখানে শেখ হাসিনা মিটিং করবে, 7 দিন আগে তারা জানতো। এবং শেখ হাসিনা কিন্তু ওইখানে মিটিং করার কথা ছিল না। ওই দিন সকালবেলা উনি মুক্ত অঙ্গনে করার কথা ছিল, ওই দিন উনি ওখানে নিয়ে আসেন, এইখানে করব। অর্থাৎ শেখ হাসিনাই জানেন তাকে কে বলছে এখানে নিয়ে আসতে মিটিং, এখানে যে জিনিসটা হবে তাও শেখ হাসিনা জানতেন। এবং ওই আইবি রহমানকে উপরে আসার জন্য উনি বারবার আকতি মিনতি করতেছিলেন তাকে উপরে নিয়ে আসার জন্য। আমি বলবো ইনি এমন একটা ডাইনি চরিত্রের নারী, রক্ত ছাড়া উনি কিছু বোঝেন না, রক্তের উপর দিয়ে উনি নেতৃত্ব দিয়ে থাকেন। এখানে বিএনপি জড়িত হওয়ার কোনো স্কোপ ছিল না। এইটা আসলে আমাদের ম্যাডাম খালেদা জিয়া তো প্রশ্রয় দিবেনই না, আর তৃণমূলে জানে না হয়তো। আমার যে ধারণা, ভারতীয় গোয়েন্দা সংস্থা ডুয়েল প্লে কাজ করছে। এখানে কিছু ইকুইপমেন্ট যেগুলি পাওয়া গেছে, এটা 7 সিস্টার ইকুইপমেন্ট ছিল, বোমা মানে গ্রেনেড গুলি। এবার একটা জিনিস বলি আপনাকে, একটা ছেলের নাম ছিল তানভীর ইসলাম জয়, এখানে জড়িত ছিল। এবং জজ মিয়ার কাছে ভাই একটা গ্যানেট পাওয়া গেছে, আরজেস গ্যানেট। তারপরে জজ মিয়া বলেন আমার কিভাবে করে সাধু পুরুষ হয়। নাটক ছিল না তো, আওয়ামী লীগ এটা নাটক বানাই দিল, জজ মিয়ার নাটক। ইট ইজ নট নাটক, ইট ইজ ফ্যাক্ট। জজ মিয়া জড়িত। জজ, মুকুল, বকুল, এই 3 জনের নাম আমার মনে পড়তেছে, এগুলি নাম আমি জেলখানা পেয়েছিলাম। আমাদের দেশে সবই সম্ভব, সঙ্গে থাকলে আপনি সঙ্গী, না হলে জঙ্গি, এটাই নিয়ম। এবং একইভাবে দেখবেন 10 ট্রাক, এটা হলো পাচার মামলা, এটাকে বানাই দিয়েছে অস্ত্র মামলা। অস্ত্র মামলা হবে আপনার সাথে পাইতে হবে, বাবরের সাথে পাইতে হবে, রেজাকুল হায়দারের সাথে পাইতে হবে অস্ত্র, এবং সেটা সাক্ষ্যের মাধ্যমে সিজার লিস্ট হবে। আসতে অস্ত্র হলো জাহাজে বা নৌকায়, আপনি তাদের ঢাকায় বসে আছে এই লোকদের বললেন অস্ত্র মামলা, এটা পাগলত্ব বোঝেন না, জোর করে আপনি ধারা বানাবেন, এটা তো হয় না, এই ধারা তো দেয় না, এই মামলা তো টিকার কথা না। কিন্তু আওয়ামী লীগ সরকার যা খুশি তাই করতে পারে, যে কোনো সবকিছু তাদের আইন। ওই পুলিশ অফিসার দণ্ড হওয়া উচিত। আমার যতটুকু জানি মিস্টার কামাল, অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল, এই কামাল হলো জড়িত এই রায় মানে আপনার এই ধারাটা পরিবর্তন করার জন্য। এখন উল্টা মামলা হওয়া উচিত এদের নামে। কেন তুমি এই অস্ত্র মামলা দেখালে, এটা পাচার মামলা। এখন ছাগল নিয়ে যাচ্ছে ভাই, ছাগল মামলা হবে? গরু নিয়ে যাচ্ছে, গরু মামলা হবে? আমার বলেন, অস্ত্র তো পাচারের জন্য যাচ্ছিল, এটা পাচার মামলা। তা আমাদের দেশ ভাই হাসিনার দেশ, বাপের দেশ, পৈতৃক সম্পত্তি যা খুশি তাই করবে, কিছু করার নাই। তাহলে 21শে আগস্টের ব্যাপারটা আপনার কাছে কি মনে হয়, যে আপনি যাদের নাম বলেছেন মুফতি হান্নান, তারপর আপনার জজ মিয়া, তারা জড়িত ছিল, তারা কি নিজের থেকেই কাজটা করেছে? তাদেরকে কে হেল্প করেছে? লজিস্টিক হেল্প, এই হেল্প গুলো পিছনে কারা? একটা নাম, আপনার নাম আমি বলছি, তানভীর ইসলাম জয়, মাস্টার মাইন্ড, উনি শীর্ষ সন্ত্রাসী, হাসিনার অতি পরিচিত আপন লোক। এই লোকটা জড়িত ছিল, তানভীর জয়ের ইয়েটা কি, মানে মোটিভটা কি, তার লাভ ক্ষতি কি এখানে? সে দীর্ঘদিন ভারতে থাকে, শীর্ষ সন্ত্রাসী। আপনি একটু ঢাকার ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝবেন, শীর্ষ সন্ত্রাসী। রিসেন্টলি মারা গেছে সম্ভবত মালয়েশিয়াতে কোথাও, কানাডায় ছিল। সে রয়ের এজেন্ট, রয়ের বেশ বিশ্বস্ত এজেন্ট, তারা এই কাজটা করে। আমি যতটুকু জানি আমার তথ্যে, কারণ আমি তো র্যাবে ছিলাম পরবর্তীতে, আমি যতটুকু জানি যে সে জড়িত। বাট মোট কথা হলো আমার একটা কথা, জজ মিয়া ব্যক্তি, মুকুল, বকুল, 3 জন, আরো 2 জন আছে, 5 জন জড়িত। এটা নাটক ছিল না, এইটা আমি বলতে যাচ্ছি আপনার মাধ্যমে মেসেজটা। জি জি। এবং তাহলে কি আপনি বলতে চাচ্ছেন এই যে যাদের নাম বললেন,
তারাই কাজটি করেছে বাংলাদেশকে সংকটে ফেলার জন্য, না কেন, মানে কেন এই কাজটা করেছে? মুফতি হান্নানের ভীষণ ছিল হাসিনাকে মারার, এটা সত্য। সে বহুবার ট্রাই করছে। মুফতি হান্নানের একটা গ্রুপ, তারা ছিল নিচে, আর জজ মিয়া গ্রুপটা ছিল উপরে। জজ মিয়াকে বলা হয়েছিল একটা জিনিসই, প্রথমে কেউ একজন ফুটাবে, তার শব্দের পর তোমরা মারবা। তো জজ মিয়ার অ্যাকশনটা ছিল পরে। জজ মিয়াদের পরিষ্কার করে বলা হয়েছে যেন ট্রাকে বোমটা না পড়ে। আর মুফতি হান্নানকে ওইভাবেই বলা হয়েছে। মুফতি হান্নান সে ছিল না, কেউ কারোর সাথে যোগাযোগ ছিল না, তার দুইটা গ্রুপ ছিল ভিন্ন ভিন্ন, কেউ কারো জানতো না, চিনতো না, বাট তারা জানে আর একটা গ্রুপ ইনভলভ আছে। সুতরাং এটা কার্টর সিস্টেমে করা এবং বিদেশি গোয়েন্দার মাধ্যমে করা। আমাদের গোয়েন্দাদের মাথায় এই বুদ্ধি নাই যে তারা করবে, বা এই সক্ষমতা আমাদের গোয়েন্দাদের নাই, ইকুইপমেন্ট থেকে শুরু করে সবকিছুই। বিদেশি গোয়েন্দা বলতে কি আপনি ভারতীয় রয়ের দিকে ইঙ্গিত করছেন? আমাদের তো একটাই সমস্যা ভাই, আমাদের সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত ভারত আমাদের আগে পিছিয়ে, আমাদের উন্নতি তাদের চোখে লাগে, মানে সহ্য করতে পারে না। কারণ আমরা যদি শীর্ষের উন্নতির চরম শিখরে চলে যাই, ভারতে পশ্চিমবঙ্গ থাকতো তো, পশ্চিমবঙ্গ আমাদের সাথে একসাথে ছিল। পশ্চিমবঙ্গ বল, আমি আছি অনাহারে, বাংলাদেশ গেছে এত শিখে কেন? আমার দেশে যত হিন্দু জমিদার সব তো পশ্চিমবঙ্গে চলে গেছে, সম্ভ্রান্ত পরিবারের লোকজন পশ্চিমবঙ্গে, তাদের অবস্থা দেখেন আর আমাদের অবস্থা দেখেন। কয়দিন পর তো প্রশ্ন আসবে, বাংলাদেশ এত শীর্ষে চলে গেল, তুমি দিল্লির কথা শুনে আজকে আমাদের এই অবস্থা। এবং ব্রিটিশ আমলে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতাতেই ছিল প্রথমে, তাই না? সেখান থেকেই তো তারা এখন কত নিচে নেমে গেছে। তো হ্যাঁ, আমাদের যারা জমিদার ছিল তারা ওখানে চলে গেছে, ওদেরকে আরো শক্তিশালী করছে, কিন্তু তাদের অবস্থা দেখেন, আমাদের অবস্থা দেখেন। আমরা যা কিছু কিনি, একটা ইলিশ মাছ আস্ত কিনি, ওই পিস পিস করে তো কিনি। ইদানিং আবার শুরু হয়েছে এইসব আদে বাদে কালচার শুরু করছে কিছু কিছু কোম্পানি, বাট আমরা বেশ সম্ভ্রান্ত, আমরা বেশ উদারপরায়ণ, অতিথি আপ্যায়ন করি, সবকিছু করি। আপনি ভারতের কালচার দেখেন, তাদের অর্থনীতির জন্য তাদের এই কালচার। জি, ধন্যবাদ। তাহলে আমি জাস্ট এই প্রশ্নটা দিয়ে এই আলোচনাটা একটু ক্লোজ করি। সেটা হচ্ছে ভারতীয় পিছনে ছিল, তারা কিছু গ্রুপকে ব্যবহার করেছে ২১শে আগস্টের গ্র্যান্ড হামলাটা করার জন্য, এবং তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের জন্য একটা বিভাজনের রাজনীতি চলে এই ঘটনাকে কেন্দ্র করে, পরস্পরের একজন আরেকজনের শত্রু হয়ে থাকে। এই তো ছিল উদ্দেশ্য। আপনি দেখেন একই সময় জেএমবি উত্থান, ২১শে আগস্ট, অর্থাৎ বিএনপিকে মানে জনগণের কাছে সংকটে ফেলে দিবে এবং আওয়ামী লীগকে নিয়ে আসতে হবে, এটা ভারতের মিশন ছিল। আর একটা জিনিস বাদ দিয়েছিলাম আমরা হিল ট্যাক্স নিয়ে ভাই, আমাদের হিল ট্যাক্সে আমরা ৩০,০০০ বাঙালি পুলিশ আর্মি জনগণ হারাইছি এই ভারতের জন্য। এটা আমার একটা প্রশ্ন, যে হ্যাঁ, বাংলাদেশের পাহাড়কে অস্থিতিশীল করার জন্য ভারতের কোনো কার্যক্রম বা প্ল্যান আছে কিনা? আপনি তো পাহাড়ে অনেকদিন জব করেছেন বলেছেন। পাহাড়ে এখনো আছে, পাহাড়ে সকল অস্ত্র ভারতের। এই সন্ত্রাসীদের হাতে যত অস্ত্র দেখেন, এদের কাছে এটা সব ভারতের অস্ত্র। আমি জনগণ জিম্মি, শুধুমাত্র নাইক্ষুংছড়ি ছাড়া সমগ্র পার্বত্য চট্টগ্রামে আলাদা হয়। এই লোকগুলি কিন্তু নিরীহ শান্তিপ্রিয় জাতি, এদেরকে উত্তপ্ত করে ফেলছে ভারত। এবং স্বাধীনতার পরপরই আপনি অবাক হবেন, 1972 29শে এপ্রিল বাংলার সীমান্তে মিজোরাম আমাদের সীমান্ত ঘেঁষে নতুন একটা রাজ্য সৃষ্টি করে, জেলা, যেটার নাম হয় চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট, যেখানে বাংলাদেশের চাকমাদের নিয়ে পুনর্বাসন করা হয়। উদ্দেশ্য যাতে ওই ভারতের মিজোরামের লাল লেঙ্গার বাহিনী আমাদের আশ্রয় নিত, মিজুরা থাকতো। মিজু বলতে শুনতো জাতি না, প্রায় ৭-৮টা জাতি মিলে মিজু, বোম, রাখের, পৈতে, পুই, বিভিন্ন ধরনের জাতি আছে, এরা মিলে হয় মিজু। এদের এক অংশ আমাদের এখানে থাকে, তাদের রক্তের সম্পর্ক বা ধর্মীয় সম্পর্ক বাংলাদেশ তার প্রবেশ থাকতো বা পাকিস্তান আমলে। এদেরকে দমন করার জন্য সে নতুন রাজ্য বানায় ভারত, মিজোরামে, বাংলাদেশ সীমান্ত ঘেঁষে, হিউম্যান ব্যারিয়ার। তো তাদের প্রোটেকশনের জন্য অস্ত্র দরকার, মিজোদের কাছে অস্ত্র আছে, তাই তখন সৃষ্টি করে শান্তি বাহিনী। আবার এই শান্তি বাহিনীকে তখন আমাদের বিরুদ্ধে ব্যবহার করে, জাস্ট শেখ মুজিবুর মারা যাওয়ার পর। ভারত সৃষ্টি থেকেই আমাদের পিছনে, ওকে কখনোই বন্ধু ভাবার কোনো স্কোপ নাই। কেউ যদি মনে করেন ভারত বন্ধু হবে, এটা ভুল। ভারত আজীবন শত্রু। ভারত বলতে দিল্লির দর্শন। আমি পশ্চিমবঙ্গকে বা পশ্চিমবঙ্গ যে আচরণ করছে, আমি পশ্চিমবঙ্গকে শত্রু ভাবতে হয়, আমার কষ্ট হয়। সেম টু ত্রিপুরা, শত্রু ভাবতে হয়, সেটার জন্য আমি কষ্ট পাই। বাট তারা এরকম ছিল না। এই বিজেপি
এদেরকে এমনটা করছে। আমার বিশ্বাস আমরা আমাদের উন্নতি শুধুমাত্র বিদেশ থেকে টাকা আসে ভাই, এই টাকাটা ধরে রাখতে পারলে আমরা উন্নতির চরম শিখরে চলে যাব। আমরা হব গর্বিত জাতি। বিশ্বে আমাদের মানচিত্রে আমাদের অবস্থান থাকবে গর্বের। জি, ধন্যবাদ। সামরিক দিক থেকে বাংলাদেশ ওই চিকেন নেক যে এলাকাটা বলা হয় তার কাছে বাংলাদেশের বর্ডারের ভিতরে একটি নতুন বিমান ঘাঁটি করার চেষ্টা করছে। ভারত সেখানে আপত্তি জানিয়ে রেখেছে। আপনি কি আমাদেরকে বলবেন ওই বিমান ঘাঁটিটা হলে পরে বাংলাদেশের সামরিক স্ট্র্যাটেজিক্যালি কি বেনিফিট আছে এবং ভারত কেন আপত্তি জানাচ্ছে? ভাই এই বিমান ঘাটির সাথে অন্য কিছু সম্পর্ক। 7 সিস্টার থ্রেট। নাম্বার 2 এটা হবে একটা বড় হাব। এবং যে তিস্তা ব্যারেজটা যে আমরা চীনকে দেই, তো চীন তো এই বিমান ঘাঁটি ব্যবহার করবে। তার জনগণের নিরাপত্তার জন্য সে যা খুশি তাই করতেই পারে। আমি তো শুধু ওই লালমনিরহাট বিমান ঘাঁটি না ভাই। আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশে একটা বিমান ঘাঁটি ছিল। রানওয়ে আছে। সেটাকে অ্যাক্টিভ করা উচিত। পঞ্চগড়ে একটা ক্যান্টনমেন্ট করা উচিত। সেম ছাগলনাইয়া ফেনী এলাকাটা ক্যান্টনমেন্ট করা উচিত। এটা আমাদের সার্বভৌমত্বের জন্য দরকার। আগে দরকার ছিল না, এখন দরকার। ভারত আমাদের শত্রু, তার দৃশ্যমান আচরণে আমরা এমনটাই বুঝি। তো লালমনিরহাট এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। খুব গুরুত্বপূর্ণ চিকেন নেকের জন্য। ছোট্ট একটা জায়গা, 12 কিলোমিটার। আমরা ইনফেন্ট্রি সৈনিক 12 কিলোমিটার বা 20 কিলোমিটার এক রাতে কভার করতে পারি। এক রাতে আমরা হেঁটে এটা ক্রস করে এটা নিয়ন্ত্রণে নিতে পারি। সুতরাং আমাদের এটা ভারতের জন্য আসলে মাথা ব্যথা। তাই ইনশাআল্লাহ আমরা এটাকে পুঁজি নিয়ে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। আমি মনে করি আর পারবো করতে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। আপনার ৩ জন মেয়ে আছে। আপনি বলেছেন আপনার বিভিন্ন ইন্টারভিউতে। এবং আপনি বলেছেন যে আপনাকে যখন আয়নাঘরে রাখা হয় অনেক সময় আপনাকে অফার দেয়া হয়েছিল যে তুমি এখানে সাইন করো, এখানে সাইন করো। তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। তো আপনি কি আপনার পরিবারের কথা চিন্তা করে, মেয়েদের কথা চিন্তা করে কখনো ভাবেননি যে কি দরকার আছে দেশের জন্য এত সংগ্রাম করার বা নীতির উপর অটল থাকার? আমি সাইন করে বেরিয়ে যাই। আপনি কি সেটা কখনো মনে হয়নি? ভাই আমি জানি আমি এখানে বন্দী আছি শেখ হাসিনার আদেশে। শেখ হাসিনা না অনুমতি দিলে আমাকে কেউ ছাড়বে না। আর মহান আল্লাহ তো সহায় হইতেই হবে। সুতরাং কে কি বললো, আমি বললো আমি রাজি হয়ে গেলাম, এটা বোকামি। এবং আমি নিজে কিন্তু স্বয়ংসম্পূর্ণ ছিলাম নিজেকে প্রতিরোধ করার জন্য। এটা আমি অন্য সময় হয়তো বলবো। সুতরাং এটা তেমন সমস্যা ছিল না। তবে আমি মনে করি আমাদের আমার মহান আল্লাহর প্রতি আমার পরিবারের, আমার মিসেসের খুবই আস্থা ছিল, বাচ্চাদের খুব আস্থা ছিল। এবার আমার মায়ের আস্থা ছিল না। যে মা জানতেন যে আমি হয়তো মারাই গেছি। এটা নিয়ে আমাদের মধ্যে বেশ সমস্যা ছিল পরিবারের মধ্যে। তখন আমি ফিরে আসবো এটা কথা না। বাট ফিরে এসে দেখেন আমি আমি আল জাজিরাকে ইন্টারভিউ দিই। এটা প্রকাশ হয় নাই, পরে অনেক দেরি হয়েছে। আমি 20 সালের শেষে দিয়ে দিই ইন্টারভিউ গুলি যে ওখানে আদমি স্যার আছে। 21 সালে দেওয়ার পরে 22 সালে ফাইনালাইজ করে নেত্র নিউজ প্রকাশ করে। তারপরে যে চাপের উপর দিয়ে আমি গেলাম, আমি জানি চাপ আসবে। আমার পরিবার আমাকে সাহায্য করছে, আমার মিসেস আমাকে সাহায্য করছে, চরমভাবে কোঅপারেট করছে। আর আমি ইনশাল্লাহ আল্লাহ আমাকে বিজয় দেখাইছে। আমি আজকে বিজয় দেখতে পারছি। আমার মা আমার বিজয় দেখতে পারছে। আলহামদুলিল্লাহ। উনি 90 বছর বয়স। জি, জি, জি। আপনাকে তো বাংলাদেশ সেনাবাহিনী থেকে ঠুনকো অভিযোগে স্যাক করা হয়। তাই তো? এবং আপনাকে পেনশন দেয়া হয়নি বলে আপনি উল্লেখ করেছেন। আপনি অর্থনৈতিকভাবে এখন কেমন আছেন? এবং আপনি কি বাংলাদেশ সেনাবাহিনী বা সরকারের কাছে আপনার কোন দাবি আছে যে আপনার পেনশনের ব্যাপারে, আপনার চাকরিতে পুনর্বহালের ব্যাপারে বা র‍্যাংকের ব্যাপারে বা আপনাকে যথাযথভাবে মূল্যায়ন করার ব্যাপারে আপনার কি দাবি আছে? দেখুন আমি যতটা অভিজ্ঞ আমার বা জ্ঞান যতখানি আছে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে আমার খুব ভালো জ্ঞান ধারণা রাখি। আমাকে 16 নভেম্বর 24 সালে আমাকে পিএমজি থেকে আমাকে পিএমজি উইথড্র করে। দেখুন এই পিএমজিটাও ছিল একটা বিতর্কিত পিএমজি। আমি গুম হলে আমাদের এই ডিএইচএস পরিষদ থেকে একটা চিঠি পাঠায় সেনা সদরে, যেখানে মেনশন করে আমি গুম হয়ে গেছি। এর উত্তরে সেনাপ্রধান পিএমজি চিঠিটা লেখে। এই চিঠির পিএমজির ভিতরের ইনার মিনিং ছিল আমি হাসিন জীবিত আছে। উনি তো আমার 1 বছরের সিনিয়র ছিলেন। কোন জেনারেল সেনাপ্রধানের কথা বলছেন? আজিজ, জেনারেল আজিজ, জেনারেল আজিজ, জেনারেল জি, আজিজ আমার 1 বছরের সিনিয়র। উনি ওই চিঠির মাধ্যমে পিএনজির মাধ্যমে বুঝাতে চাইছেন আমার পরিবারদেরকে এমন সবাইকে হাসিন জীবিত আছে। জীবিত লোক ছাড়া তো পিএমজি, মৃত হলে তো আর পিএমজি হইতো না। তোর মাধ্যমে আসলে আমার পরিবার আস্থায় আসে। এই পিএমজিটা উঠাইতে ভাই এতদিন সময় লাগছে। 16 নভেম্বর পিএমজিটা উঠায়
আমার বাকি কাজ চলতেছে, আশা রাখি। এইটা একটা অবৈধ একটা মানে বার দেয় সেনাবাহিনীর উপরে, যেটা আগে ছিল না, যেটা হাসিনা সরকার করে। আগে ছিল খুব কম মাত্রায়, বাট পুরোটাই অবৈধ। আমি এটা বিশ্বাস করি না। আপনি সেনাবাহিনী কাউকে যদি নিষেধ করেন, সে এই কাজ করবে না। কারণ ছাড়া আমাদের রাজনীতিবিদরা আমাদের উপরে এগুলি চাপায়, আর আমাদের সেনাবাহিনী এই কাজগুলি করে। তা আমরা গত কয়েকদিন আগে আমরা সেনাবাহিনীর মৌলিক অধিকার নিয়ে আর্টিকেল 45 বাতিল করার জন্য আমরা আবেদন করি, আমরা কথা বলি, এটাকে অন করা হয়। কারণ আমাদের মৌলিক অধিকার থাকতে হবে। সেনাবাহিনী যে আইনে চলতো সেটা ব্রিটিশের আইন, এটা চলতে পারে না। এই সুবিধাটা আমাদের সেনাবাহিনী প্রধান আস্তে আস্তে সম্পূর্ণ, ওনারা অন্যায় করেন না। কিন্তু এই আওয়ামী সরকারের সময় এই সেনাপ্রধানের এই ক্ষমতাটা তারা নিজেদের মতো করে ব্যবহার করে। আওয়ামী লীগ যেমন আজমিকে কারণ ছাড়া বের করে দিল। এই লোকটা এত বছর চাকরি করলো, 30 বছর, আপনার তখন খেয়াল ছিল না? কারণ ছাড়া আউট করে দিলেন, এবং সাথে সাথে আউট কেন? এই যে অন্যায়, আমরা প্রতিবাদ করতে পারতাম না। এর জন্য আমরা নতুন সংবিধান যে কমিশন, সেখানে আমরা আবেদন করি আলী রিয়াজ স্যারের কাছে, এবং সেখানে আমরা ফর্মালি আমরা আবেদন জানাই যে এইটা আমাদের সংশোধন করার দরকার আছে, আর্টিকেল 45। তাহলে অন্তত আমরা পাই নাই, আমার আগামী প্রজন্ম যারা আছেন তারা নিরাপত্তা পাবেন, অন্তত অন্যায়ভাবে মানে তাদের উপর জুলুম করা হবে না। আর এটা কিন্তু সেনাবাহিনীর প্রধানের না, এটা আর রাজনীতিবিদরাই আমাদের উপরে এই স্টিমুলারটা চালাইতেন। কখনো এরশাদের সময় এমনটা হয় নাই যে সত্যিকারী অপরাধী সে কখনো প্রতিবাদ করবে না, বা নিরপরাধ সেই প্রতিবাদ করে। অসংখ্য অফিসার আমরা চাকরি হারাইছি, বঞ্চিত হয়েছি, রাইট পাই নাই, যা খুশি হয়েছে তাই করতে হয়েছে আমাদের। আর যার জন্য একের পর এক অপরাধ বেড়ে গেছে আমাদের, অন্যায় অপরাধ চরম ভাবে। ইনশাআল্লাহ সবকিছুই আমরা নতুন করে দেখবো। ব্যক্তিগতভাবে আপনার দাবিটা কি গভর্নমেন্টের কাছে, সেনাবাহিনীর কাছে? আপনার যে এখন পেনশন পাননি, আপনি অনৈতিকভাবে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে, স্যাক করা হয়েছে, আপনি আপনার টাইটেল ইউজ করতে পারছেন না, ইত্যাদি ইত্যাদি, আপনার এখন দাবিটা কি স্পেসিফিকলি? সেনাবাহিনী কোনো অফিসার আমার বলে না, কখনো সম্মান করে না, মানে অসম্মান করে না, খুব আপন এবং যথাযথ সম্মান প্রদর্শন করেন সেনা প্রধান সবাই। কথা হলো এটা নিয়মের মধ্যে দিয়ে হয়তো অনেক সময় আস্থা অনাস্থার সংকট আছে, তো এটা ইনশাল্লাহ আশা রাখি সমাধান হবে, সবার, অনেকের, আমারও হবে, অনেকেরই হবে ইনশাল্লাহ। আমি আমার সম্মান ফিরে চাই, এবং আমি তো সেটার মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আমার কোর্ট মার্শালে দেখতে হবে। আমি আগেই বলছি ভাই, কোর্ট মার্শালে আপনার পেপার ঠিক নাই, আমি মোবাইল ফোনে অনৈতিক অনেক কথাই বলতে পারি, সেটাকে আপনি আলামত হিসেবে নিতে পারেন না। সেই মোবাইল ফোনে কথোপকথনগুলি হাতে লিখে আলামত হিসেবে সাবমিট করছে, এটা তো হইতে পারে না। মোবাইল ফোন আপনি যখনই হস্তক্ষেপ করবেন, শুনবেন, অনুমোদন নিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং সেটা আপনি কখনোই আলামত হিসেবে আনতে পারবেন না। সেটা আলামত হিসেবে হাজির করছেন, এটা তো অবৈধ জিনিস। তারপরে আপনি ডিফেন্ডিং অফিসার দেন নাই, সাক্ষী আপনার কোনটা আমার বিপক্ষে বলে নাই, জোর করে প্যাকেট করে জেলে পাঠানো হয়েছে। তা আমি সেটা তো রিভিউ করাবো, আবার রিভিউ করতে হবে তো। আমি অন্যায় করছি কিন্তু চেক করো, তুমি অন্যায় উল্টা করছো, তারপর আমার গায়ে দোষ চাপাচ্ছ, এটা হইতে পারে না। বিশ্বাস সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি, আমাদের আর কয়েকটি বিষয় আপনার কাছ থেকে জানার আছে। এর মধ্যে একটি হচ্ছে যে আপনাকে যখন আয়নাঘর থেকে মুক্তি দেওয়া হয়, তখন আপনার মিসেস বলছিলেন যে আপনি শারীরিকভাবে হেলদি আছেন, কিন্তু মানসিকভাবে আপনি ট্রমাগ্রস্ত, আপনি মানে অসংলগ্ন, বা আপনি এতটা খাপ খাইয়ে কথা বলতে পারছেন না। আয়না ঘরে আপনার কি ধরনের ট্রিটমেন্ট আপনি পেতেন, সংক্ষেপে বলবেন? যেটার কারণে একজনের মানুষ, আপনার মতো একজন যোদ্ধা, আপনার মতো একজন ভয়হীন মানুষও এরকম মেন্টালি ইমব্যালেন্স হয়ে যায়। কি হতো আসলে এখানে? আচ্ছা, যতটা সময় আমি ছিলাম, যতটা মিনিট আমি ছিলাম, প্রতিটা মিনিট আমি আমার বাচ্চাদের নিয়ে চিন্তা করতাম, মাকে নিয়ে চিন্তা করতাম, বউকে নিয়ে চিন্তা করতাম, তারা কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা, না বিয়ে হয়ে গেছে, না কি দুর্দশায় আছে, আই ডো নট নো। এই টেনশনেই তো মানুষ অসুস্থ হয়ে পড়ে, এটাই তো আমার মূল কারণ। পাশের রুমে চিৎকার, কোনো রাতে আপনি ঘুমাইতে পারবেন না, পরিবেশ অস্বস্তিকর পরিবেশ। এতটুকু একটা গামছা আমাদের দেওয়া হয়েছে, 2টা বাথরুমে এতটুকু গামছা, এটা 10 জনে ব্যবহার করি আমরা। আপনি বলেন, এটা সিরা লুঙ্গি, সিরা গেঞ্জি, মানসিকভাবে আপনারা কোথায় নিছেন? আমি জানি না কোন মানুষের ঘরের বাচ্চারা এরকম ভাবে বড় হয়েছে, সেনাবাহিনী জেনারেল হয়েছে। এদের বিচার হবে, ইনশাল্লাহ বিচার হবে, অলরেডি শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর মধ্যে অস্থির দেখাচ্ছে না, বলতেছে না সেনাবাহিনীর মধ্যে একটু আজে বাজে
রিভার্স আছে আসলে এইসব লোকদের যারাই জড়িত, প্রচুর লোক জড়িত এইসব ঝামেলার মধ্যে। এমন সবাই বিচারের আওতায় আসতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে না। জেনারেল মবিন, যিনি আমার ১ম বার উনি বলতে পারতেন, হাসিনকে গুম করার দরকার নাই। আমি নিয়ম মোতাবেক কাজ করি। উনি তো নিয়ম মানেন নাই। উনাকে জেলে যাইতে হবে, সোজাসুজি কথা। এটা কোনো নতুন রাগ-ডাগ করার কিছু নাই। উনি গুমের আদেশ উনি দিয়েছেন। উনি আমার সেনাপ্রধান। আমি তো তারেক সিদ্দিককে চিনি না। আমি তো হাসিনা চিনি না। আমাদের সেনা আইনে তার বিচার হবে। ইনশাআল্লাহ বিচার হবে। এবং ওই মেজর মহসিনের কথা বললেন। সে তো শেখ হয়েছে বিডিআর ঘটনার জন্য। তাকেও আমার একই জায়গায় নিয়ে আনা হয়েছে। মেজর জাহিদ কলেন জাহিদকেও আনা হয়েছে। ৩ জনকে আমার একসাথে রাখা হয়েছে। টর্চার করা হয়েছে ওখানে। সুতরাং সেনাপ্রধান মবিনের এই ক্ষমতা নাই। উনি সেনাপ্রধান হওয়ার পর যে মনে করেন এক্সটেনশন পাবেন তাই সবকিছু করে দেবেন আওয়ামী সরকারের, এটা যায় না। এটা হলো লোভী, অতি লোভী লোক, মেরুদণ্ডহীন জেনারেল। তার প্রাপ্য সে পাবে ইনশাআল্লাহ। আমরাও বিচার পাবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। আপনি ২০২৩ সালে বিএনপিতে যোগদান করেছেন। আপনার কি ভবিষ্যতে বিএনপির রাজনীতি করার ইচ্ছা আছে? না রাজনীতি ভাই আমি রাজনীতিবিদ হতে চাই না। আমার চাচা বিএনপি এমপি ছিলেন। আমার বাবাও করতেন। আমার চাচা বিএনপি জিয়াউর রহমান এমপি ছিলেন, যুক্তফ্রন্টের এমপি ছিলেন। কি নাম আমি উনার? ব্যক্তিগতভাবে নুরুর রহমান, অধ্যাপক নুরুর রহমান, লাকসামের। আমার কথা হলো আমি ভাই এসে বর্তমান যে কালচার রাজনীতিবিদদের মিথ্যা কথা বলতে হয়। আমি এটা বিশ্বাস করি না। আমি নিজেকে একটা প্ল্যাটফর্মে রাখার জন্য শহীদ জিয়ার চেতনায় সেনাবাহিনীতে গিয়েছিলাম এবং মনে প্রাণে ওনাকে ভালোবাসি। খালেদা জিয়াকে আমি মনে প্রাণে মানে আমি বলতে পারবো না কতটা ভালোবাসি। আমার ৩ টা খেতাব বীর প্রতীক, বিপিএম রাইফেল পদক। ৩ টা খেতাবই আমার খালেদা জিয়া আমাকে পরিয়ে দেন। আমি আমার জায়গাটা অন্য জায়গায়। ওনার শ্রদ্ধের জায়গা আমি এটা বলতে পারবো না। এবং এইজন্যই বিএনপিকে ভালোবাসি শহীদ জিয়ার থেকে। তার দেশপ্রেম, ভালোবাসা, তার সততা। এইজন্যই বিএনপি। বিএনপি হইতে গেলে রাজনীতি করতে এমনটা কথা না। বিএনপিকে ভালোবাসি। বিএনপিকে ভোট দিব। বিএনপির কল্যাণ কামনা করব। জনগণকে দেশপ্রেমের কথা বলবো। এটাই আমি বিএনপি মনে করি। জি। আপনি কি বর্তমান পরিস্থিতিতে মনে করেন যে বিএনপি এবং বাংলাদেশের যেটি বড় রাজনৈতিক দল এখন বিএনপি এবং জামাত তাদের ঐক্যবদ্ধ থাকা উচিত? অনেক সময় দেখা যায় যে বিএনপির অনেক নেতারা জামাতকে নিয়ে একটু এখনো একটু দূরত্ব বজায় রাখা, এই যেমন ছাত্রদল কিছুদিন আগে একটা কনফারেন্স করেছে, সব ছাত্র সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছে ছাত্র শিবির বাদে। তো এই ধরনের একটা বিভাজন কি এখনো টিকিয়ে রাখা উচিত? অথবা যে আপনি নিজে ব্রিগেডিয়ার আজমির গুম থাকার বিষয়টা ১ম প্রকাশ করেছেন। আজকের ইন্টারভিউতে ব্রিগেডিয়ার আজমির উপর যে অন্যায় করা হয়েছে সেটা প্রতিবাদ করেছেন। আপনি তো বিএনপি অ্যালায়েন্স। তো আপনি তো এখানে কোনো বিবাদ করছেন না। কিন্তু বিএনপির যে অনেকে আবার জামাতের সাথে একটু দূরত্ব বজায় রাখতে চায়। আপনি দেশের বর্তমান পরিস্থিতিতে কিভাবে দেখেন বিষয়টা? দেখুন এই যে লোকগুলি কাজটা করতেছে, বিভেদ সৃষ্টি করে, এই লোকগুলি হলো গিয়ে ভারতের ৫ আটা গোলাম। তারাই সমস্যা সৃষ্টি করতেছে। আমরা এক দেশের লোক। এক পরিবারে একজন বিএনপি করবে, একজন জামাত করবে, একজন আওয়ামী লীগ করবে বা অন্য কোনো দল করবে। সমস্যা কোথায়? আমাদের লক্ষ্য থাকবে দেশটাকে নিয়ে যাওয়া সামনে। ১০০ বছর পর আমরা কিভাবে দেশটা দেখব সেই চেতনায় আমরা থাকবো। ধনী গরিবের মাঝখানে ব্যবধানটা কমায় নিয়ে আসবো। আমরা এই চেতনায় থাকবো। এখানে কেন একজন একজনকে ইয়ে করে আসলে তৃণমূলের একটা হইতে পারে সমস্যাটা। বাট উপর লেভেলে এটা হওয়া উচিত না। আমার মনে হয় আমাদের নেতা তারেক জিয়া বেশ জ্ঞানী। উনি এই ব্যাপারে শক্ত। ওনারা ধর্মীয় আদর্শের রাজনীতি করেন। ওনারা অনেক সংস্কার করা ওনাদের দরকার করতেছেন। আমি তো আম জামাত ইসলামের অনুষ্ঠানে যাই। আমি জামাত ইসলাম? না। আমি তো বিএনপির অনুষ্ঠানেও যাই। আমি সকল কাছে যাই। এটাতে কি হইছে? এটাই হওয়া যে আমাদের আগামী প্রজন্মের রাজনীতি। সবাই আমরা মিলেমিশে থাকবো। একই প্ল্যাটফর্মে। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব এইবার। জি, ধন্যবাদ। শেষ প্রশ্ন আপনার কাছে আমাদের। আপনি ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে দেখতে চান? বাংলাদেশ নিয়ে কি আপনি হতাশ? বাংলাদেশ নিয়ে কি আপনি আশাবাদী? আপনি ভবিষ্যৎ বাংলাদেশকে কোথায় দেখেন? আজ থেকে ২০ বছর ৩০ বছর পরে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে বলে আপনার মনে হয়? একজন দেশপ্রেমিক হিসাবে, একজন বীর প্রতীক হিসাবে, দেশের জন্য জীবন বাজি রেখে যিনি যুদ্ধ করেছেন, এমন একজন ব্যক্তির দৃষ্টিকোণ থেকে। আমার খুব কষ্ট হয় যখন দেখি আমার বুয়া বস্তিতে থাকে। সে আমার প্রতিবেশী। সে অসুস্থ থাকলে আমি অসুস্থ হয়ে যাব। এই ধনী দরিদ্র ধনী আর গরিবের দূরত্বটা কমায় আনতে হবে। প্রতিটা বস্তিতে আমি একটা ৮ তলা করে বিল্ডিং তো বানাতে পারি। ৮ তলা বস্তি, নিচতলা গ্যারেজ, দোতলা মাদ্রাসা কাম স্কুল, বাকি ৬ টা ফ্লোর থাকবে বস্তির লোকেরা। এতে আপনার অনেক জায়গা বেঁচে যাবে। আপনার ফলমূল
বাগান করতে পারবেন, গার্ডেন করতে পারবেন। প্রতিটা বস্তিতে আপনি করেন না, ওই জমি তো খালি, করলে তো আর এই সমস্যাটা থাকে না। কিন্তু আমরা কখনো চিন্তা করি না, এখানে কমিশন নাই, রাজনীতিবিদরা চিন্তা করে অন্য কিছু। বস্তিটা ভেঙে আমরা বহুতলা বস্তি বানাই, এটা বিনামূল্যে দিবেন, এবং ওই জিনিস তারা গ্যারেজ ভাড়া হবে, ওখান থেকে কারেন্টের লাইন, গ্যাসের লাইন, টাকা পাওয়া যাবে, তাদের বেঁচে থাকার অধিকার আছে। আমি চাই বস্তিবাসী ছেলেরা ম্যাজিস্ট্রেট হোক, পুলিশ অফিসার হোক, সেনা অফিসার হোক, তাদের হওয়ার যোগ্যতা রাখে তারা, এবং তারা পারবে দেশটাকে গঠন করতে। ওদেরকে সাথে নিয়ে আমাদের যুদ্ধ করতে হবে। আজকে খোঁজ করেন এই 24-এর আন্দোলনে কয়জন স্টুডেন্ট আহত হয়েছে, কয়জন মারা গেছে, কয়জন নিম্ন শ্রেণীর মানুষ মারা গেছে, আমি নিজ চোখে দেখা। তাই বলতেছি, এটা সবার অধিকার, সবাইকে নিয়ে আমাদের সামনে ভবিষ্যৎ দিতে হবে। এরা যখন আমাদের কাছে চলে আসবে, শিক্ষিত জনস্থিতি মানে পথ শিশু হবে না, শিক্ষিত জনগোষ্ঠী হবে, ইনশাল্লাহ আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা অনেক অজানা তথ্য আপনার কাছ থেকে জেনেছি। আমাদের দর্শকদের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনাকে আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আপনাকে অশেষ ধন্যবাদ। সকল দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা, কষ্ট করে দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ ভাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের একজন বিশেষ অতিথি লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, যিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সত্যের জন্য কাজ করতে গিয়ে, দেশের জন্য কাজ করতে গিয়ে দুইবার গুম হয়েছেন। তার কাছ থেকে শুনছিলাম এখন যে বার্নিং ইস্যুটি আছে বাংলাদেশ এবং ভারতের যে চলমান সম্পর্ক, এবং ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে যে প্রোপাগান্ডা, অপপ্রচার চালানো, এবং ভারতের একটি যুদ্ধাংদেহী মনোভাব দেখা যাচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল হাসিন বীর প্রতীক যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে ভারতকে এত বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই। ইন এ সেন্স যে ভারত বাংলাদেশ দখল করে নিবে, ভারতীয় মিডিয়া যেটা বলে যে 15 মিনিট লাগবে বাংলাদেশ দখল করতে, এই ধরনের আজে বাজে কথা যেন আমরা গুরুত্ব না দিই। এবং বাংলাদেশের যে শক্তি রয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর জনগণ। জনগণের মধ্যে যদি একতা থাকে, তাহলে ভারত বাংলাদেশে যদি ঢুকেও যায়, তাহলে পরে বেশিক্ষণ টিকতে পারবে না। 3 ঘন্টা বা 4 ঘন্টার বেশি টিকতে পারবে, 3 দিন বা 4 দিনের বেশি টিকতে পারবে, এরকম কিছু না। এবং কোন সেনাবাহিনী, লেফটেন্যান্ট কর্নেল হাসিন যেটা বিশ্লেষণ করেছেন, কোন সেনাবাহিনী কোন এলাকায় যাবে না যদি সে বের হয়ে আসার পথ না পায়। তো উনি দেখিয়েছেন বাংলাদেশ যে জিওগ্রাফি, এটা কিন্তু ডিফেন্সিভ, এবং এর মধ্যে দিয়ে ভারত ঢুকে নদী নালা পার করে যুদ্ধ করবে, এটা এক্সট্রিমলি ডিফিকাল্ট ভারতের জন্য। তো এই ধরনের কোনো সম্ভাবনা উনি নিজে দেখেন না, এবং এই ধরনের কোনো সম্ভাবনা নিয়ে উনি নিজেও চিন্তিত না। উনি যেটাতে এমফাসাইজ করতে চেয়েছেন সেটি হচ্ছে বাংলাদেশের জনগণের একতা ঠিক রাখা, বাংলাদেশের চুরি ডাকাতি, ধনী দরিদ্রের বৈষম্য কমানো, এবং ওনার ভাষ্য মতে বিদেশ থেকে যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে ঢুকে, এটাই যদি বাংলাদেশ ধরে রাখতে পারে এবং এটাকেই যদি সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে কিন্তু 10-15 বছর পরে হাসিনুর রহমান দেখছেন বাংলাদেশ মাথা তুলে দাঁড়িয়েছে, বিশ্বের একটি মর্যাদাশীল দেশ হিসেবে গড়ে তুলেছে। এবং এই মর্যাদাশীল দেশ হওয়ার পিছনে উনি কিন্তু গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর একতা, দেশের জনগণের একতা। এবং উনি বলতে চাচ্ছেন যে মেজর যে পলিটিক্যাল পার্টি বাংলাদেশে আছে, বিএনপি, জামাত, তারা যেন তাদের এই ঐক্যটা ধরে রাখে। আর সর্বশেষ আমরা যেটা ওনার মাধ্যমে জানতে পেরেছি সেটি হচ্ছে বাংলাদেশে ভারতীয় র কিভাবে কাজ করে, হানি ট্র্যাপ সহ বিভিন্ন ভাবে যে আস্তে পিষ্টে আছে, এবং ওনার ভাষ্য মতে অক্টোপাসের থাবার মতো করে আমরা মাত্র একটি একটি করে অক্টোপাসের হাবগুলোকে এখন খুলতে শুরু করেছি, এবং এই প্রক্রিয়া যদি চলমান থাকে তাহলে একটা সময় পরে ভারতীয় ইনফ্লুয়েন্স বাংলাদেশে অনেক কমে যাবে। আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।